গুড মর্নিং ডিয়ার স্টুডেন্টস, আমি জয়ন্ত স্যার। আমি এসেছি তোমাদের সঙ্গে আরেকটা নতুন চ্যাপ্টার থার্মোডাইনামিক্স নিয়ে একটু আলোচনা করতে। তো এখন দেখো, এই থার্মোডাইনামিক্স চ্যাপ্টারটা তোমাদের সেকেন্ড সেমিস্টারে অনেকের কাছে একটু চাপের বলে মনে হতে পারে। ঠিক আছে, কারণ হচ্ছে চ্যাপ্টারটার বিশালতা। চ্যাপ্টারটা অনেকটা বড়, এই নিয়ে অনেক রকমের মিথ বাজারে কিন্তু প্রচলিত আছে। তা আমি যে বিষয়গুলো তোমাদেরকে বলতে চাইবো, এই চ্যাপ্টারটা কঠিন লাগার মূলত কারণ হচ্ছে এই চ্যাপ্টারটার বিশালতা এবং এক্স্যাক্টলি কী কী এর মধ্যে আছে, কোন কোন ফর্মুলাসগুলো আছে সেগুলোকে কোরিলেট করতে না পারা। তো আমার প্রথম কাজটা হচ্ছে এই চ্যাপ্টারটার মধ্যে কি আছে সেটা তোমাকে আগে একটু বলে দেওয়া। তাহলে চ্যাপ্টারটার মধ্যে কি আছে এটা যদি তোমাকে বলে দেওয়া যায়, তাহলে কিন্তু তুমি যখন পড়বে তখন ওই সমস্ত প্যারামিটারগুলো তোমার পড়া হয়েছে কি না তুমি একবার দেখে নিতে পারবে। যদিও দেখো, কেমিস্ট্রির পড়ার কোনো শেষ নেই, থার্মোডাইনামিক্সেরও পড়ার কোনো শেষ নেই। আমরা তার সিলেবাসের মধ্যে থেকে যতটুকু অংশ পড়া যায় সেটুকু শেখা যায়, সেই চেষ্টাটুকুই করব। আমার বিশ্বাস তোমরা যদি আমার লেকচারটাকে 2x 3x 4x স্পিডে না দিয়ে যতটুকু সময় দেখবে ততটুকু সময় যদি ক্লাস নোট লিখে পড়তে পারো, তাহলে আমার মনে হয় তোমাদের থার্মোডাইনামিকের যে ফান্ডামেন্টাল যে সমস্যাগুলো সেগুলো কিন্তু একটু দূর হয়ে যাবে। তো যাই হোক, তো থার্মোডাইনামিক্স চ্যাপ্টারটাতে এখানে বুঝতেই পারছো কী কী সেকশন আছে। একটুখানি বলে দিই, তোমার থার্মোডাইনামিক্স চ্যাপ্টারে কী কী সেকশন তোমাদের পড়তে হবে। যদিও একটা নতুন একটা সায়েন্স, এটা পুরোপুরি একটা ন্যাচারাল সায়েন্স। মানুষ দীর্ঘদিন নেচারে যা দেখেছে সেইগুলোকেই সায়েন্স আকারে লিপিবদ্ধ করেছে এবং মানে এটা মারাত্মকভাবে নেচারে অ্যাপ্লাইড, আর সেটাকে আমরা থিওরিতে কনভার্ট করেছি। তো এটা হচ্ছে এর প্রথম ব্যাপার। ঠিক আছে, তো এখানে তুমি কি পড়বে আমি জাস্ট সেকশনগুলো তোমাকে বলি। তুমি যে এটা সেকশনগুলো পড়বে সেটা যে প্রথমে একটা চ্যাপ্টার নতুন পড়তে গেলে বা নতুন একটা সায়েন্স বা বিজ্ঞান পড়তে গেলে তার অনেকগুলো টার্মিনোলজি থাকে, তার অনেকগুলো বিষয় থাকে, তার অনেকগুলো ভাগ থাকে। সেইগুলো তোমাকে কিন্তু ভাই একটু জেনে নিতে হবে। যেমন ধরো, সিস্টেম কি, সারাউন্ডিং কি, বাউন্ডারি কি, তারপর তোমার এক্সটেন্সিভ ইন্টেন্সিভ প্রপার্টি কাকে বলে, এই অনেকগুলো বিষয় আছে তোমাকে আগে জানতে হবে। ঠিক আছে, এখানে কিছু বেসিক্স রয়েছে, হ্যাঁ কিছু বেসিক্স, সেগুলো আমি তোমাকে বলবো। সেকেন্ড যেটা থাকছে, সেটা হচ্ছে তোমার ওয়ার্ক আর হিটের কিছু গল্প থাকবে। এদের কিছু কনভেনশন আছে আইইউপিএসি, সেইগুলো ওয়ার্ক অ্যান্ড হিটের ভ্যালু কীভাবে বের করা যায় সেটা নিয়ে কিছু গল্প রয়েছে। এরপর তোমরা পড়বে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, তার কিছু অঙ্ক থাকবে। যদিও আমরা আজকের যে লেকচারটা করছি সেখানে অঙ্ক পার্টে খুব একটা ঢুকবো না, আমার চেষ্টা থাকবে গোটা থিওরি পার্টটা যেটা আছে সেটাকে এক জায়গায় পুরো সাম আপ করে দেওয়া। তারপর তুমি এখানে যেটা শিখবে সেখানে আরও কিছু টার্ম শিখবে, এনথ্যালপি শিখবে, হ্যাঁ ইন্টারনাল এনার্জি ইউ শিখবে, আর হিট ক্যাপাসিটি নামক একটা জিনিস তুমি এখানে শিখবে, হিট ক্যাপাসিটি। এইটা একটা সেকশন, এটা মেজর সেকশন বলতে পারো। এই অবধি পড়া হলে তোমার মোটামুটি ধরে নিতে পারো মানে তোমাদের সিলেবাসের অন্ততপক্ষে 60% জায়গাটাকে কভার করে ফেলা। এইটুকু যদি তুমি ভালো করে একটু খেয়াল করো। সেকেন্ডলি যে বিষয়টা আমি বলবো, এরপর যে বিষয়টা আসছে এটার পরে, সেটা হচ্ছে স্পন্টিনিটি নিয়ে কিছু কথাবার্তা রয়েছে। মানে স্বতঃস্ফূর্ততা, স্পন্টেনিয়াস ব্যাপার, নন স্পন্টেনিয়াস ব্যাপার, এই সমস্ত গল্প রয়েছে। নন স্পন্টেনিয়াস এর সঙ্গে তোমার রিলেট হবে, এখানেই তোমার এনট্রপির গল্প আসবে। এনট্রপির একটা গল্প এখানে তোমার আসবে। আচ্ছা, আরেকটা জিনিস বলা হয়নি, এই এনথ্যালপি দিয়ে যে এনথ্যালপি এরই একটা পার্ট আমরা থার্মোকেমিস্ট্রিতে আলাদা করে পড়বো। থার্মোকেমিস্ট্রি নামক একটা জিনিস আছে, সেটা আমরা আলাদা করে পড়বো। হ্যাঁ, এটা একটা অংশ, থার্মোকেমিস্ট্রি টোটালি এটা ছোট্ট একটা অংশ, এটা পড়তে পারো। এটা মানে এটার আন্ডারে এইচটার একটা আলাদাভাবে অ্যাপ্লিকেশন দেখবো, তো সেটা যদিও এই লেকচারে আমি ইনক্লুড করব না। স্পন্টেনিয়াস, নন স্পন্টেনিয়াস, এনট্রপি, এই ফ্যাক্টরগুলো এখানে আসবে। তারপরে তোমার এখানে আসবে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স আসবে। ঠিক আছে, এই সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স পড়তে আমরা একটা জায়গায় আসবো, সেখানে ফ্রি এনার্জি গিভস ফ্রি এনার্জি, ডেল্টা জি বলতে কি সেটার একটা অ্যাপ্লিকেশান দেখবো আমরা। সেইটা করে আমাদের চ্যাপ্টারটা শেষ হবে। তার মানে তিনটে মেজর সেকশানে ভাঙতে পারি। একটা সেকশন
এই দুটোকে একসাথেই নেব আমরা, এই দুটোকে একসাথে নেব। আমি বলে দিচ্ছি, এটা ধরো তোমার রিমেনিং 25%-এর মতো যা পড়ে আছে, তা 25%, আর থার্মোকেমিস্ট্রি তোমার ধরো আরও 15% মতো। এইরকমভাবে যদি ভাঙি, তা যখনই তুমি চ্যাপ্টারটা পড়বে, ছেলে মেয়ে কী হয়, কেউ কেউ ফার্স্ট অবধি পড়েই থেমে যায়, কেউ কেউ এই অবধি এসে থেমে যায়, কেউ কেউ থার্মোকেমিস্ট্রি পড়ে থেমে যায়, কেউ এটা পড়ে না, মানে এরকম গল্প। কারণ গোটা চ্যাপ্টারটা কতটা বড় আর কি সেই সম্বন্ধে ধারণাই হয় না। তো যাই হোক, এতদূর কথা তোমার যদি আমার ভালো না লেগে থাকে, তুমি এই ব্যাপারটা স্কিপ করতে পারো। তো আমি এবার চ্যাপ্টারটা শুরু করছি অ্যাকচুয়ালি। হ্যাঁ, তুমি যদি এখান থেকে মনে করো দেখবে, সেটাও তুমি করতে পারো। আমি চ্যাপ্টারটাকে এবার এখান থেকে আমি শুরু করছি। এই অংশটা আমি একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? যেটা আমি তোমাদের বললাম যে থার্মোডাইনামিক্সে আমি ওই বিশাল উল্টোপাল্টা ভনিতা না করে মেন যে কথাগুলো বলার সেগুলোই বলতে চাই, আর সেইগুলো তোমার কাজে লাগবে, ঠিক আছে? সামনে পরীক্ষা, এগুলো পড়ো। প্রত্যেকের কাছে একটা বই আছে, আশা করি আছে, এবং সেই বই থেকে তুমি ডেফিনেশনগুলো পড়বে। আমি এগুলো এত ডেফিনেশন লেখালে চ্যাপ্টারটা শেষ হবে না, হ্যাঁ, অনেকটা বড় তো। আমি ব্যাপারটা বুঝিয়ে যাব, আর তোমাদের কাছে যে টেক্সট বই, যার কাছে যে টেক্সট বই আছে, সেই টেক্সট বইটা সামনে খুলে বসো, আর যে টার্মসগুলো যেগুলো আমি বলবো সেগুলো তুমি বইতে মার্ক করে নেবে। ডেফিনেশন পার্টগুলো বই থেকে মার্ক করে নেবে। কিছু ডিরাইভেশন পার্ট থাকবে যেটা আমি করবো, সেটা তুমি খাতায় করবে, ঠিক আছে? তো প্রথমে যে অংশটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিস্টেম নিয়ে কথাবার্তা বলবো। হ্যাঁ, সিস্টেম কাকে বলে? সিস্টেম কাকে বলে বলছে, একটা ডেফিনিট এনক্লোজ পার্ট অফ দ্য ইউনিভার্স, ডেফিনাইট এনক্লোজড part of the universe under the study of thermodynamics, আমি বাংলাতেও বলে দিচ্ছি, তোমাদের কাছে বই আছে, স্টাডি অফ থার্মোডাইনামিক্স, ঠিক আছে? অর্থাৎ আমরা যে পরীক্ষা নিরীক্ষা যখন করি, আমরা এই সমস্ত জগতের যতটুকু অংশের মধ্যে কাজ করি, নিয়ে আলোচনা করি, সেইটুকুই আমার কাছে সিস্টেম। ধরো কথার কথা, যারা বাংলা মিডিয়ামে আছো তারা দয়া করে নিজেদের বইটাতে বার করে একটু ডেফিনেশন দাগিয়ে নাও, কারণ বাংলা আর ইংরেজি দুটোতে একসাথে লেখা আমার পক্ষে সম্ভব নয়। আমি বুঝিয়ে দিচ্ছি, তুমি বই থেকে বার করে সিস্টেম ব্যাপারটাকে দাগিয়ে নাও, আমি বুঝিয়ে দিচ্ছি। ধরো আমি একটা টেস্ট টিউবের মধ্যে কোনো একটা রিয়াকশান ঘটাচ্ছি, এটা একটা টেস্ট টিউব মনে করো, সাপোজ আমি একটা টেস্ট টিউব নিচ্ছি এখানটাতে। তো এই টেস্ট টিউবের মধ্যে আমি একটা রিয়াকশান করছি, ওকে, ক্ল্যাম্পে আটকানো আছে টেস্ট টিউবটাকে। তাহলে এখানে কিছুটা রিয়াকশান হচ্ছে, ওকে। তাহলে গোটা বিশ্বব্রহ্মাণ্ডের মধ্যে এই টেস্ট টিউবটুকুই হচ্ছে আমার কাছে সিস্টেম। দেখো ওইখানেই ডেফিনেশন এই কথাটাই বলা হয়েছে, একটা এনক্লোজ পার্ট অফ দ্য ইউনিভার্সের একটা ছোট্ট একটা অংশ, যার মধ্যে আমি থার্মোডাইনামিক কিছু একটা স্টাডি করছি, রিয়াকশান করছি বা কিছু একটা করছি। সেইটা তুমি গ্লাসের মধ্যে চিনির শরবত বানিয়েছো, গ্লাসটুকু তোমার কাছে সিস্টেম। একটা বড় বালতির মধ্যে ক্যালসিয়াম অক্সাইডকে গুলে চুন বানিয়েছো, চুন জল দেওয়ালে রং করবে বলে, তাহলে ওই বালতিটুকুই তোমার কাছে সিস্টেম। সিস্টেম হচ্ছে এটা। আবার 1 কাপ গরম চা খাচ্ছ, খুব সুন্দর করে ফুঁ দিয়ে আয়েস করে শব্দ করে চা খাচ্ছ, ওই চায়ের পেয়ালাটুকু, কাপটুকুই তোমার কাছে সিস্টেম। তাহলে ব্যাপারটা যেটুকু টাইম জায়গা দিয়ে তুমি ইন্টারেস্টেড কাজ করছো, সেটাই তোমার কাছে সিস্টেম। এখন এই সিস্টেমের অনেকগুলো প্রকারভেদ আছে, ঠিক আছে? একটা সিস্টেমকে আমরা বলে থাকি ওপেন সিস্টেম, ঠিক আছে, মুক্ত সিস্টেম। একটাকে সিস্টেমকে আমরা বলে থাকি দ্য ক্লোজড সিস্টেম, আরেকটাকে আমরা বলে থাকি তোমার আইসোলেটেড সিস্টেম বা নিরবিচ্ছিন্ন সিস্টেম। 3 রকমের সিস্টেম হয়, 3 রকমের সিস্টেমের বৈশিষ্ট্য আছে। ওপেন সিস্টেম আমি যদি এক্সাম্পল নিয়ে বলি, ধরো এই যে তুমি চায়ের কাপটা নিয়েছিলে আর সুন্দর করে ফুঁ দিয়ে আয়েস করে তাড়িয়ে উপভোগ করে চা খাচ্ছিলে, ঠিক আছে? আমি খুব সুন্দর আঁকতে পারি না, সবাই জানে এটা, কিন্তু তাতে আমার এতটুকু আফসোস নেই, কেন সবার সব গুণ থাকবে না, এটাই স্বাভাবিক। এই যেমন ধরো তুমি কেমিস্ট্রিটা কম পারো বলে আমার লেকচারটা দেখছো, এইরকম একটা ব্যাপার আর তাতে কিছু করার নেই। যাই হোক, যে ওপেন সিস্টেম, এখান থেকে সুন্দরভাবে একটা এমনভাবে ধোঁয়া বেরোচ্ছে, অ্যাস্থেটিক একটা ব্যাপার স্যাপার আসছে। তো এই যে ঘটনাটাতে কি হচ্ছে, এখানে যে জলীয় বাষ্পগুলো আছে সেগুলোও বেরোচ্ছে, আবার দেখো ওই চাটা ঠান্ডাও হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তার মানে এখানে ভর মানে মাস অ্যান্ড এনার্জি
মানে হিট যদি ধরি, এই দুটোই পরিবেশ বা সারাউন্ডিংয়ের সঙ্গে এক্সচেঞ্জড হচ্ছে, তাই তো? এক্সচেঞ্জড উইথ সারাউন্ডিং, অর্থাৎ মাস অ্যান্ড হিট এই দুটোই কিন্তু আমাদের সারাউন্ডিংয়ের সঙ্গে এক্সচেঞ্জ হয়। তাহলে এরকম কোনো সিস্টেমকে আমরা ওপেন সিস্টেম বলতেই পারি। অর্থাৎ যাহাই খোলা তাহাই ওপেন সিস্টেম। ক্লোজ সিস্টেমের এক্সাম্পল নিই। ক্লোজ সিস্টেমের এক্সাম্পল ধরো, এই চায়ের কাপটাকেই আমি যখন এটাকে ঢাকা দিয়ে রাখবো যাতে ঠান্ডা না হয়ে যায়, যদিও বাস্তবে সেই উদ্দেশ্যটা বৃথা প্রমাণিত হয়, ঢাকা দিয়ে রাখলে চাটা সে ঠান্ডাই হবে। হ্যাঁ, কিন্তু আমরা উদ্দেশ্য এটাই চা ঠান্ডা যাতে না হয়, কিন্তু উদ্দেশ্য হওয়া উচিত যাতে এর ভর কমে না যায়। কিন্তু কি করব, আমরা আনসাইন্টিফিক্যালি স্টাডি করে সব কিছু, তো আর কি করা যাবে। এইটার উপর একটা ঢাকনা চাপিয়ে দেওয়া হলো মনে করো। এখানে ঢাকনা চাপিয়ে দিয়ে আমরা যে উদ্দেশ্যে করি আর যেটা হয় সেটার মধ্যে বিস্তর ফারাক আছে। আমরা যে উদ্দেশ্যে করি সেটা হচ্ছে চা ঠান্ডা না হয়, বাস্তবে সে চাটা ঠান্ডা হবে, স্লোলি হলেও হবে। মেন যেটা উদ্দেশ্য হওয়া উচিত যাতে এর ভরটা কমে না যায়, অর্থাৎ যে ভেপারগুলো, জলীয় বাষ্পগুলো বাইরে বেরিয়ে যাচ্ছিল সেইগুলো যেন আটকে যায়, তাহলে চায়ের পরিমাণটা কমবে না। এইটাই হচ্ছে উদ্দেশ্য হওয়া উচিত। সাইন্টিফিক্যালি ক্লোজ সিস্টেম মানে সিস্টেমটাকে বন্ধ করলে এই ঘটনাটাই ঘটে অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো যাই হোক, আমি যদি ঢাকনা দিয়ে দিতাম এর উপরে তাহলে কী হতো, ঢাকনা দিয়ে দিলে এই ভেপারটা আর বাইরে বেরোতো না। ভেপার যদি বাইরে না বেরোতো তাহলে মাস এক্সচেঞ্জ হতো না, কিন্তু হিট তো এখান থেকে বেরিয়ে যাবে, হিট তো বেরোবেই, চা ঠান্ডা হবে, হিট এক্সচেঞ্জ অ্যালাউড। তাহলে ওপেন ক্লোজ সিস্টেম হচ্ছে এমন একটা সিস্টেম যেখানে পরিবেশের সঙ্গে ভরের আদান প্রদান হয় না, মাস এক্সচেঞ্জ হয় না, মাস এক্সচেঞ্জ ইজ নট অ্যালাউড, বাট হিট এক্সচেঞ্জ ইজ অ্যালাউড। নেক্সট চলে যাচ্ছে আইসোলেটেড সিস্টেম। আইসোলেটেড সিস্টেমের এক্সাম্পল আমি থার্মোফ্লাক্স নেব, যদিও থার্মোফ্লাক্স নেওয়াটাও উচিত নয়, কিন্তু কি করব, উই আর লিমিটেড। এই এক্সাম্পলই বইতে বলতে বলেছে, আমি এটাই বলছি। কেন থার্মোফ্লাক্স নেওয়া উচিত না সে প্রসঙ্গে পরে আসছি, কেন নিচ্ছি সেটা আগে বলি। থার্মোফ্লাক্সকে বলা হয় যে এমন একটা সিস্টেম যেখানে হিটও এক্সচেঞ্জ হবে না, মাসও এক্সচেঞ্জ হবে না, কারণ বন্ধ করা থাকে ঢাকনা, সেই অবস্থায় কী হয়, এর মাস এক্সচেঞ্জ হয় না, ভর পরিবেশের সঙ্গে সারাউন্ডিংয়ের সঙ্গে এক্সচেঞ্জ হয় না। আবার থার্মোফ্লাস্ক বানানোটার উদ্দেশ্য এটাকে হিটটাকে ভিতরে ট্র্যাপ করে রাখা। কিন্তু আমার মনে হয় না তোমরা এরকম কোনো থার্মোফ্লাস্ক দেখেছো যে আজন্ম হিটকে ট্র্যাপ করে রাখতে পারে। তার কিছু ফ্ল আছে, আমরা ব্যবহার করি বলে বারবার ঢাকনা খুলি বলে হিটটা বেরিয়ে যায়, বা প্লাস্টিকের একটা কর্ক দিয়ে ওপরটা বন্ধ করা হয় বলে হিটটা ওখান থেকে এক্সচেঞ্জ হয়ে যায়। কিন্তু বাস্তবে যদি সেটা না করতে পারতাম, মানে যদি আমাদের বারবার ঢাকনা খুলে জল বের করার প্রয়োজন যদি না হতো, আর যদি প্লাস্টিকের কর্কের জায়গায় পুরোটাই যেভাবে থার্মোফ্লাস্কের বাকি বডিটা নির্মিত, ভেতরের অংশটা সেইভাবে যদি হতো, তাহলে থার্মোফ্লাস্কটা প্রকৃতপক্ষে একটা আইসোলেটেড সিস্টেম হিসাবেই কিন্তু কাজ করতে পারতো। অর্থাৎ এখানে হিটও এক্সচেঞ্জ হবে না, মাসও এক্সচেঞ্জ হবে না। তাহলে যাই হোক, আমাকে উদ্দেশ্য যেটা ছিল সেটা তোমাকে বোঝানো, সেটা আশা করি সাকসেসফুলি করতে পেরেছি। যে সিস্টেমটা হচ্ছে একটা অংশ যার মধ্যে আমরা স্টাডি করি, আর সিস্টেম তিনটে পার্টে, ওপেন, ক্লোজ অ্যান্ড আইসোলেটেড তিনটে পার্টে বিভক্ত। ওপেন সিস্টেম মানে যেখানে ভর এবং মাস, মানে ভর এবং হিট দুটোই এক্সচেঞ্জ হয়। ক্লোজ সিস্টেমে ভর এক্সচেঞ্জ হয় না, হিট এক্সচেঞ্জ হয়। যে কোনো ঢাকনা দেওয়া সিস্টেম হচ্ছে ক্লোজ সিস্টেমের এক্সাম্পল। আইসোলেটেড সিস্টেম হচ্ছে থার্মোফ্লাস্ক। ওকে, এইটুকু ব্যাপার তো তোমাকে বোঝাতে পেরেছি। এবার যে অংশটাতে যাব সেটা হচ্ছে পরিবেশ বা সারাউন্ডিং। সারাউন্ডিং ব্যাপারটা কী জিনিস? সারাউন্ডিং বাদ দিয়ে, এই যে সিস্টেমটা বাদ দিয়ে সিস্টেমের বাইরের অংশটুকু, ঠিক আছে, তার মানে পাতিকতার সিস্টেম যদি শর্টকাটে বলি, আউটসাইড অফ সিস্টেম, আউটসাইড অফ সিস্টেম or the rest part of universe, or the rest part of universe, rest part of universe except the system. সিস্টেম ছাড়া বিশ্ব ব্রহ্মাণ্ডের বাকি অংশকে আমরা পরিবেশ বা পরিপার্শ্ব বা সারাউন্ডিং বলে থাকি। এবং সারাউন্ডিংয়ের সূত্রপাত শুরু করতে গিয়ে যেখান থেকে সিস্টেম শেষ ওখান থেকে সারাউন্ডিং শুরু। তাহলে ব্যাপারটা বোঝাতে পেরেছি। সারাউন্ডিং মানে সিস্টেম বাদ দিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডের বাকি অংশটুকু কিন্তু সারাউন্ডিং। আমি বাংলায় যে কথাগুলো বলছি সেটা নোট করে নিলে তোমার ডেফিনেশন হয়ে যাবে, কিন্তু অতটা ধৈর্য তুমি দেখাবে কিনা সেটাও হচ্ছে বড় ব্যাপার। রিলসের যুগে 1 ঘন্টা ভিডিও দেখা তোমাদের পক্ষে খুবই কঠিন ব্যাপার অ্যাকচুয়ালি, আমি বুঝি সমস্যাটা, কিছু করার নেই অ্যাকচুয়ালি। তো যাই হোক, তো এটা একটা বড় ব্যাপার ছিল। সারাউন্ডিং ব্যাপারটা কি তোমাকে আমি বোঝালাম।
এইবার তোমাকে যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে বাউন্ডারি। বাউন্ডারি বিষয়টা কি দেখো, ধরো আমি একটা বিকারকেই এক্সাম্পল হিসাবে নিচ্ছি, একটা বিকারকে নিয়ে নিই, রিয়েলিস্টিক বিকার নিই, সবসময় এরকম নিলে কী করে হবে। ডিসিপ্লিন টুল কেমিস্ট্রি, একটা বিকার নিয়ে নাও, বিকার নিয়ে নিয়েছি, একটা সুন্দর একটা বিকার চলে এসছে, লাল টকটকে বিকার, না আশা করি বিকারটা দেখতে পাচ্ছ। যাই হোক, তো এই একটা বিকার আমি নিয়েছি, এখানে বিকার দিয়ে বাউন্ডারি বুঝবো। হ্যাঁ, বি ফর বিকার, বি ফর বাউন্ডারি। তো এখন খেয়াল করে দেখো, এই যে বিকারটা আমি নিয়েছি, এখানে জলটাকে যদি আমি সিস্টেম ধরি, তাহলে এর দু রকমের বাউন্ডারি আছে। দেখো, একটা বাউন্ডারি তুমি টাচ ফিল করতে পারো, যেমন এইটা, এদিকটা, 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 এটা, এইগুলো তুমি টাচ ফিল করতে পারো, দেখতে পারো, ছুঁতে পারো। হ্যাঁ, টাচ করে বলতে পারো উই মা গরম, এরকম বলতে পারো। যাই হোক, তো এই বাউন্ডারি যেটা, এইটা হচ্ছে তোমার রিয়েল বাউন্ডারি, মানে বাস্তব, এগুলো রিয়েল বাউন্ডারি। ঠিক আছে, আর এই যে জল যেখানে শেষ আর যেখান থেকে আমাদের হাওয়া শুরু, মানে বাতাস বা এয়ার শুরু হচ্ছে, ঠিক এই যে ইন্টারফেসটা, এই যে ইন্টারফেসটা আমি আঁকছি, জাস্ট আমি আঁকছি, কিন্তু এটাকে ধরা বা ছোঁয়া যায় না বা আলাদা করে দেখানো যায় না। যেখানে জল শেষ সেখান থেকেই এয়ার শুরু, এইখানে একটা ইমাজিনারি বাউন্ডারি, তুমি মানে তো কাল্পনিক বাউন্ডারি রয়েছে, একটা ইমাজিনারি বা কাল্পনিক বাউন্ডারি তোমার এখানে কিন্তু রয়েছে। তাহলে বাউন্ডারি অ্যাকচুয়ালি তাহলে ব্যাপারটা কী হলো, বাউন্ডারি একটা রিয়াল বা ইমাজিনারি একটা প্লেন। তাহলে বাউন্ডারি অ্যাকচুয়ালি বিশাল জিনিসটা কি, একটা রিয়াল হতে পারে, রিয়াল অর ইমাজিনারি প্লেন, তাই তো, ইমাজিনারি প্লেন। সে কি করে, যেটা সিস্টেম এবং সারাউন্ডিংকে আলাদা করে, সিস্টেমকে সারাউন্ডিং থেকে আলাদা করে রেখেছে, হুইচ সেপারেটস দ্য সিস্টেম ফ্রম ইটস সারাউন্ডিং, হুইচ separates the system from its surrounding। এটা বাউন্ডারি নিয়ে আরেকটুখানি কথাবার্তা একটু বলে দিই। এই যে বাউন্ডারি বাবাজি, ইনি আবার অনেক রকমের হতে পারে। একটা হচ্ছে অ্যাডিয়াবেটিক বাউন্ডারি হতে পারে, সেটা আবার কি জিনিস, একটা হতে পারে তোমার ডায়াথার্মিক বাউন্ডারি হতে পারে। ঠিক আছে, ইলাস্টিক নন ইলাস্টিক ওই সমস্ত গল্পে আমি যাচ্ছি না, যেটুকু মিনিমাম জানতে লাগবে সেটুকুই তোমাকে আমি বলছি। অ্যাডিয়াবেটিক বাউন্ডারি মানে এমন একটা বাউন্ডারি যেখান থেকে হিট এক্সচেঞ্জ অ্যালাউড নয়, হিট এক্সচেঞ্জ নট অ্যালাউড থ্রু দ্য বাউন্ডারি, হিট এক্সচেঞ্জ নট অ্যালাউড থ্রু দ্য বাউন্ডারি, এই বাউন্ডারি থ্রু দিয়ে হিট এক্সচেঞ্জ অ্যালাউড নয়। যেমন যদি ধরি থার্মোফ্লাস্কের বাউন্ডারি। আর ডায়াথার্মিক বাউন্ডারি হচ্ছে যেখানে হিট এক্সচেঞ্জ অ্যালাউড আছে, হিট যে যার থ্রু দিয়ে যাওয়া আসা করতে পারে। যে কোনো অর্ডিনারি বোতল, জলের বোতল যেটা তুমি শীতকালে নিয়ে আসো, দেখবে গরমকালে যেটা করো, তুমি ঠান্ডা জল বাড়ি থেকে ফ্রিজ থেকে একদম ঠান্ডা জলের বোতল নিয়ে আসো, স্কুলে আসতে না আসতেই দেখবে যে জলটা গরম হয়ে গেছে। তার মানে ওই যে বোতলের যে বাউন্ডারিটা, তার থ্রু দিয়ে পরিবেশের হিট কী হচ্ছে, ভেতরের দিকে ঢুকে গেছে। এটাকে আমরা বলতে থাকি ডায়াথার্মিক বাউন্ডারি। ডায়াথার্মিক বাউন্ডারি মানে যেখান থেকে হিট এক্সচেঞ্জ হয়। আচ্ছা, এবার আমি তোমাদের যে নেক্সট প্রপার্টিতে যাব, প্রপার্টিগুলোকে সুন্দরভাবে নোট করে, আশা করি তুমি বুঝতে পারছো। যদি তুমি ধৈর্য ধরে দেখো, তাড়াহুড়ো করে যদি দেখো, 2x স্পিডে দেখো, তাহলে তোমার জন্য এই ভিডিও নয় ভাই, তুমি স্কিপ করে যাও। ঠিক আছে, তথাকথিত অনেক ভালো ভালো ভিডিও ইউটিউবে পড়ে আছে, ওগুলো তুমি দেখো। এটা ফর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সেই সমস্ত ছেলেমেয়েদের ক্ষেত্রে যারা ইউটিউবের বাকি লেকচারগুলো দেখে আদবে যাদের কার্যসিদ্ধি হয় না এবং বোর্ডের যেটুকু ডিমান্ড সেটা ফুলফিল হয় না, এই ভিডিও তাদের জন্য। ঠিক আছে, সেকেন্ড, এবার যে বিষয়টা তোমাকে আমি বলবো সেটা হচ্ছে এক্সটেন্সিভ অ্যান্ড ইন্টেন্সিভ প্রপার্টি অফ দ্য সিস্টেম। এক্সটেন্সিভ অ্যান্ড ইন্টেন্সিভ প্রপার্টি অফ দ্য সিস্টেম। এক্সটেন্সিভ মানে বাংলায় বলা হয় ভর সাপেক্ষ ধর্ম,
মানে ভরের উপর ডিপেন্ড করে যেগুলো, আর ইন্টেন্সিভ মানে হচ্ছে ভর নিরপেক্ষ ধর্ম, যেটা ভরের উপর ডিপেন্ড করে না। ঠিক আছে, এ দুটো কথা। তো সোজা কথাই, যদি আমরা এক্সটেন্সিভ প্রপার্টির কথা বলি, হোয়াট ইজ এক্সটেন্সিভ প্রপার্টি? দ্য প্রপার্টি অফ দ্য থার্মোডাইনামিক সিস্টেম হুইচ ডিপেন্ডস অন মাস, পাতি কথায় মাস ডিপেন্ডেন্ট প্রপার্টি অফ দ্য সিস্টেম, মাস ডিপেন্ডেন্ট প্রপার্টি অফ দ্য সিস্টেম। সিস্টেমে যে সমস্ত প্রপার্টিগুলো ভরের উপর নির্ভর করে থাকে তাকে আমরা বলে থাকি দ্য মাস ডিপেন্ডেন্ট প্রপার্টি অফ দ্য সিস্টেম। ওকে, আমি ব্যাপারটা বোঝাই তোমাকে, সহজ করে বলি। ঠিক আছে, আমাকে বাস্তবে যারা এখানে দেখতে পাচ্ছ, বুঝতেই পারছো যে আমার ভলিউমটা অনেকটাই বেশি, এবং আমার ভলিউম বেশি বলে আমার মাসটাও বেশি। অর্থাৎ আমার মাস বেশি হলে ভলিউম বাড়বে, তার মানে ভলিউম একটা মাস ডিপেন্ডেন্ট প্রপার্টি, সো ভলিউম একটা এক্সটেন্সিভ প্রপার্টি। আশা করি বোঝাতে পেরেছি। তোমরা তোমাদেরই বন্ধু বান্ধবদের তাকিয়ে দেখো না, যার মাস প্রচণ্ড কম তার ভলিউমটাও কিন্তু কমই, সে ছোটোখাটো মানুষ একটা। ঠিক আছে, আবার যার মাস বেশি আছে তার ভলিউমটাও বেশি, তার মানে ভলিউম বাড়লে, মাস বাড়লে ভলিউম বাড়বে, তো ভলিউমটা মাসের উপর ডিপেন্ড করে। ভেরি গুড। আচ্ছা, এই যে কয়লা পোড়ালে যে এনার্জি পাওয়া যায়, কয়লার এনার্জিটা কোত্থেকে আনে? কয়লার ভেতরে সঞ্চিত শক্তি, স্টোরড এনার্জি, সেই এনার্জিকে আমরা বলে থাকি দ্য ইন্টারনাল এনার্জি। অর্থাৎ কোনো কিছুর মধ্যে সঞ্চিত যে শক্তি আছে সেটাকে আমরা বলে থাকি দ্য ইন্টারনাল এনার্জি। এখন তুমি ভাবো, তাহলে ইন্টারনাল এনার্জিকে যদি আমরা ইউ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, ইন্টারনাল এনার্জিকে কী দিয়ে রিপ্রেজেন্ট করা হয়? ইউ দিয়ে। তুমি যদি বলো স্যার ইউ কেন আই হবে, তার উত্তর আমি দিতে পারবো না। IUPACতে চিঠি লিখবে বাবা, সে যদি তোমাকে উত্তরটা দেবে, আমি জানি না। ইন্টারনাল এনার্জি ইউ, ভেতরে সঞ্চিত শক্তি। তুমি ভাবো, আচ্ছা 1 কেজি কয়লাকে পোড়ালে তোমার যতটা এনার্জি আসবে, 1 কেজি কোলকে যদি তুমি পোড়াও, যা এনার্জি আসবে, তুমি যদি সেইটাকে 10 কেজি কয়লাকে পোড়াতে যাও, 10 কেজি কোলকে পোড়াও, তাহলে তার যে ইন্টারনাল এনার্জি সেটা অন্তত পক্ষে 10 গুণ তো হওয়া উচিত। অর্থাৎ এই যে ইন্টারনাল এনার্জি, এই যে বিষয়টা, এটা মাস ডিপেন্ডেন্ট। যত তুমি মাস বাড়াবে তত ইন্টারনাল এনার্জি বাড়বে। ঠিক আছে, এটা হচ্ছে গল্প। তাহলে এক্সটেন্সিভ ব্যাপারটা আমি বোঝাতে পেরেছি, রাইট? এবারে ইন্টেন্সিভ ব্যাপারটা কী সেটা তোমাকে বোঝাই। দেখো, এক্সাম্পল তোমাকে ব্যাপারটা বুঝিয়ে তোলাটাই হচ্ছে আমার প্রাইমারি কাজ, আমি সেটাই করছি, তুমি একে বুঝে নাও। ইন্টেন্সিভ প্রপার্টি বিষয়টা কীরকম দেখো। ইন্টেন্সিভ মানে হচ্ছে ভর নিরপেক্ষ ধর্ম। আমি সহজ করে বোঝানোর চেষ্টা করছি। ভর নিরপেক্ষ মানে হচ্ছে দ্য প্রপার্টি হুইচ ইজ ইন্ডিপেন্ডেন্ট অন দ্য মাস, মানে মাস ইন্ডিপেন্ডেন্ট প্রপার্টি অফ দ্য সিস্টেম, মাস ইন্ডিপেন্ডেন্ট প্রপার্টি অফ দ্য সিস্টেম। এখন এটা ভর নিরপেক্ষ কি না কোনো জিনিস আমি বুঝবো কী করে? ঠিক আছে, একটা সহজ টেকনিক হচ্ছে, ওই যে জিনিসটা ভর নিরপেক্ষ কিনা, মানে মাস ইন্ডিপেন্ডেন্ট কিনা তুমি জানতে চাইছো, সেটাকে অনেকগুলো ছোট ছোট সেকশনে ভাগ করে দাও। ছোট ছোট সেকশনে ভাগ করে যদি দেখো প্রপার্টিটা চেঞ্জ হচ্ছে না, একই আছে, তার মানে কি তুমি ছোট অংশে নাও বা বড় অংশে নাও, তাতে ওই প্রপার্টিটা কিচ্ছুটি যায় আসে না। গল্পটা এরকম, ধরো আমি তোমাকে বললাম বয়লিং পয়েন্ট অফ ওয়াটার। তোমরা সবাই বলো বয়লিং পয়েন্ট কত? 100 ডিগ্রিতে জল ফোটে, নিশ্চয়ই ফোটে। 100 ডিগ্রিতে তোমার জল ফোটে। আচ্ছা, এই 100 ডিগ্রিতে জলটাকে যদি আমি একটা 50 ml বিকারে জলটাকে ফোটাই, তাহলে জল 100 ডিগ্রিতে ফুটবে। জলটাকে যদি আমরা একটা 500 ml বিকারের মধ্যে ফোটাই, তাহলে সেই জলটা 100 ডিগ্রিতেই ফুটবে। আবার এই জলটাকে যদি আমরা একটা 1 লিটার বিকারের মধ্যে নিয়ে ফোটাই, তাহলেও কিন্তু জলটা তোমার 100 ডিগ্রিতে ফুটবে। অর্থাৎ এই যে জলের যে বয়লিং পয়েন্ট 100 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা 50 ml জলের জন্য 100 ডিগ্রি, 500 ml জলের জন্য 100 ডিগ্রি, 1 লিটার জলের জন্য কিন্তু এটা 100 ডিগ্রি। তাহলে ব্যাপারটা আমি আশা করি বোঝাতে পারলাম যে হোয়াট এভার বি দ্য মাস অর ভলিউম অফ দ্য ওয়াটার, জল কিন্তু 100 ডিগ্রিতে ফুটবে। তো জলের যে বয়লিং পয়েন্ট বিষয়টা, ইনি কিন্তু কোনোভাবে ভরের উপর নির্ভর করছে না। জলের বয়লিং পয়েন্ট কোনোভাবে ভরের উপর নির্ভর করছে না। আশা করি ব্যাপারটা আমি বোঝাতে পেরেছি। ঠিক আছে।
নেক্সট আরও কিছু প্রপার্টি যদি তোমাকে বলি, ইন্টেন্সিভ প্রপার্টি আরও কিছু 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 এক্সটেন্সিভ প্রপার্টি রেশিও ইন্টেন্সিভ হয়। আমি ডেন্সিটিকে নিচ্ছি, ধরো ডেন্সিটি ইকুয়ালস টু মাস বাই ভলিউম, সবাই জানো। আচ্ছা, মাস তো ইটসেলফ মাস ডিপেন্ডেন্ট, ভলিউমও মাস ডিপেন্ডেন্ট, অর্থাৎ এটা এক্সটেন্সিভ, এটাও এক্সটেন্সিভ, বাট ডেন্সিটিটা কিন্তু ইন্টেন্সিভ। স্যার কেন ডেন্সিটি ইন্টেন্সিভ কেন? সহজ এক্সাম্পল, কোনো কিছু তুমি যদি বুঝতে চাও সেটা ইন্টেন্সিভ, তাকে ছোটো ছোটো অংশে ভাঙতে বলেছি। মনে করো ইউ হ্যাভ বিগ পেল অফ ওয়াটার, বাট বাকেট অফ ওয়াটার রয়েছে, এক বালতি জল তুমি নিয়েছো, এখানে এক বালতি জল নিয়েছো, ঠিক আছে, এক বালতি জল রয়েছে ভেতরে, ভেতরে এক বালতি জল রয়েছে। তাহলে এই এক বালতি জলের যা ডেন্সিটি হবে, লেটস সে দিস ইজ ডেন্সিটি D1। এইখান থেকে যদি তুমি এক মগ জল বাইরে কাটিয়ে নাও, একটা মগে করে জল যদি একটু কাটিয়ে নাও, ঠিক আছে, তাহলে কি এই জলের ডেন্সিটি চেঞ্জ হবে? ডেন্সিটি কিন্তু একই থাকবে, সেই D1ই থাকবে। অর্থাৎ এই এত বড় জলের যা ডেন্সিটি, সেইটাকে ছোটো ছোটো অংশে যদি ভেঙে নিই, একাধিক মগ, গ্লাস, বাটি, থালা যদি নিয়েও নিই, তাহলে ডেন্সিটি কিন্তু সেমই থাকবে। ব্যাপারটা বোঝাতে পারলাম? অর্থাৎ ডেন্সিটির ইন্টেন্সিভ প্রপার্টি। পরীক্ষায় কোশ্চেন করে যে এমন একটা ইন্টেন্সিভ প্রপার্টির উদাহরণ দাও যেটা দুটো এক্সটেন্সিভের রেশিও, তাহলে এটা হচ্ছে ডেন্সিটি হচ্ছে সেরকম একটা রেশিও। ইন্টেন্সিভ আর এক্সটেন্সিভের একটা খুব ভালো প্রপার্টি তোমাকে বলবো, সেটা হচ্ছে যে ইন্টেন্সিভ যে প্রপার্টিগুলো আছে, ইন্টেন্সিভ এগুলো কিন্তু নন অ্যাডিটিভ, যোগ করা যায় না, নন অ্যাডিটিভ। বাট এক্সটেন্সিভ যে প্রপার্টিগুলো আছে, মানে ভর সাপেক্ষ যে ধর্মগুলো, সেগুলো কিন্তু অ্যাডিটিভ ইন নেচার, অ্যাডিটিভ। গল্পটা কীরকম একটু বোঝাই। ধরো এই গ্লাসে জল রয়েছে ডেন্সিটি D1, আরেকটা গ্লাসে জল রয়েছে তার ডেন্সিটি D2, D2, ওকে, আরেকটা জল তার ডেন্সিটি D3, 3 রকম ডেন্সিটি আছে। এখন তুমি যদি সব কটা জলকে একসাথে মিশিয়ে দাও, এরকম এরকম সব যদি মিশিয়ে একটা নতুন কন্টেনারের মধ্যে নিয়ে নাও, তাহলে কিন্তু ডেন্সিটি D1 প্লাস D2 প্লাস D3 হবে? হবে না, এরকম হয় না। নতুন ডেন্সিটি ওর ভর আর ওই মাসের রেশিও, মাস বাই ভলিউমের রেশিও দিয়েই বেরোবে। হ্যাঁ, ডেন্সিটি চেঞ্জ হয়তো হতে পারে, 3 রকম ডেন্সিটি দিয়েছো, নতুন ডেন্সিটি আসবে, যে ডেন্সিটি আসবে সেটা কিন্তু এদের যোগফল করলে যা হবে তার সঙ্গে সমান হবে না। তুমি দেখবে সেই এখানকার যতটা যার এর যা ভলিউম আর এখানে যতটা মাস, তার রেশিও করে যেটা বেরোবে সেটাই ডেন্সিটি আসবে, আর ডেন্সিটি নন অ্যাডিটিভ। আচ্ছা ছেড়ে দাও, আমি আরেকটা কথাই যদি বলি, বয়লিং পয়েন্ট কি অ্যাডিটিভ? 3টে ইকুয়াল জল আছে মনে করো, একটা বিকারে 50 ml জল আছে মনে করো, একটাতে মনে করো 100 ml জল আছে, একটাতে মনে করো 500 ml জল আছে, 50, 100, 500, ঠিক আছে, এদের সবার বয়লিং পয়েন্ট ধরে নিচ্ছি 100 করে, সব 100। তাহলে 3টাকে যদি একসাথে মেশাই, তাহলে কি জলের নতুন যে জলটা হবে তার বয়লিং পয়েন্ট কি 300 হবে? তার বয়লিং পয়েন্ট 300 হবে না, সেইটাও 100তেই ফুটবে। অর্থাৎ এগুলো যোগ হয় না, অর্থাৎ এগুলো যোগ করা যায় না, ইন্টেন্সিভ প্রপার্টি যোগ হয় না। এক্সটেন্সিভ যোগ করা যাবে? হ্যাঁ করা যাবে। 3 ml জলের সঙ্গে তুমি 4 ml জল মেশাও, মানে ভলিউম, তাহলে 7 ml হবে, সিম্পল একদম অ্যারিথমেটিক নিয়ম দিয়ে যোগ হয়ে যাবে এটা। তো ইন্টেন্সিভ আর এক্সটেন্সিভ পড়লে পরীক্ষা অনেক কোশ্চেন আছে ইন্টেন্সিভ এক্সটেন্সিভের গল্প নিয়ে, তো সেই নিয়ে কোশ্চেন যখন সলভ করো তখন আমি বলবো। আপাতত তুমি কোশ্চেন সলভিংয়ের মুডে নেই, আমি থিওরি সলভগুলো বলছি, তুমি ব্যাপারটা বুঝে নাও আগে, তারপর কোশ্চেন কী করে করতে হয় সেটা পরে বলছি। আচ্ছা, নেক্সট যে কথাটা বলবো সেটা হচ্ছে স্টেট ফাংশন অ্যান্ড পাথ ফাংশন, দুটো কথা বলবো, স্টেট ফাংশন অ্যান্ড পাথ ফাংশন, স্টেট ফাংশন অ্যান্ড পাথ ফাংশন, এই দুটো কথা বলবো তোমাকে আমি। হোয়াট ইজ স্টেট ফাংশন? স্টেট ফাংশন মানে হচ্ছে তোমার অবস্থার অপেক্ষক বলা হয়, অবস্থার অপেক্ষক। অর্থাৎ
কিছু থার্মোডাইনামিক প্রপার্টি আছে যেগুলো সিস্টেমটা কোন দশায় আছে তার উপর ডিপেন্ড করে, বাট ওই দশাটা কিভাবে এলো তার উপরে ম্যাটার করে না। তার মানে দেয়ার আর সার্টেন প্রপার্টিজ অফ দ্য সিস্টেম, দেয়ার আর সার্টেন প্রপার্টিজ অফ দ্য সিস্টেম which only depends on state of the system, on state of system, not on the path, on the path through which the system has reached the current state, অর্থাৎ সিস্টেম এখন যে অবস্থায় আছে সিস্টেমের সেই অবস্থার কিছু প্রপার্টি আছে শুধু ওই অবস্থার উপরে ডিপেন্ড করে, মানে ইনিশিয়ালি কোথায় ছিল এখন কোথায় এলো ওইটুকুর উপর ডিপেন্ড করে, বাট কিভাবে এখানে এসছে তার উপর কিন্তু ডিপেন্ড করে না। এরকম ফাংশনগুলোকে আমরা কিন্তু স্টেট ফাংশন বলে থাকি। যেমন ধরো কথার কথা, আর জলকে ফোটানোর এক্সাম্পল দিয়ে আমি বলি, তুমি একটা জলকে, একটা নির্দিষ্ট পরিমাণ জলকে যদি মোমবাতি দিয়ে গরম করো, জলটা তখনই ফুটবে যখন তাপমাত্রা 100 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি আসবে। ওই জলটাকে তুমি যদি সোলার হিটারে ফোটানোর চেষ্টা করো, সেই জলও কিন্তু তখনই ফুটবে যখন 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আসবে। আবার ওই জলটাকে তুমি যদি তোমার গ্যাস ওভেনে বার্নারে বসিয়ে গরম করার চেষ্টা করো বা ইলেকট্রিক হিটারেও যদি দেওয়ার চেষ্টা করো, তাহলেও কিন্তু জলটা ফুটবে 100 ডিগ্রি সেন্টিগ্রেডেই। অর্থাৎ তুমি জলটা যে ফুটছে, জলের বয়লিং পয়েন্ট একটা নির্দিষ্ট জলের অবস্থার উপর ডিপেন্ড করে। অর্থাৎ জলটা ফোটার জন্য যে যে অবস্থার প্রয়োজন সেইগুলো যখন রিচ করবে, ভেপার প্রেশার বলে, তখনই কিন্তু জলটা ফুটবে, তখনই কিন্তু জলটা ফুটবে, তার আগে কিন্তু জলটা তোমার ফুটবে না। ব্যাপারটা বোঝাতে পারলাম? অর্থাৎ কিভাবে বা কোন রুটে জলটাকে ফুটিয়েছি তার উপরে কিন্তু জলের বয়লিং পয়েন্ট ডিপেন্ড করেনি। তাহলে স্টেট ফাংশন হচ্ছে এমন একটা বিষয়, অর্থাৎ সিস্টেমটা কিভাবে তোমার কারেন্ট অবস্থায় এসছে তার উপর ডিপেন্ড করে না, সিস্টেমটা আগে কী ছিল এখন কী আছে, মানে এই দুটো স্টেটের ডিফারেন্সের উপর ডিপেন্ড করতে পারে, দুটো ডিফারেন্সটা বার করতে পারো তুমি, কিন্তু কিভাবে সিস্টেমটা এই জায়গায় এসছে তার উপর ডিপেন্ড করবে না। এটা হচ্ছে সিস্টেমের আমাদের স্টেট ফাংশনের গল্প। ঠিক আছে? আমি মনে করছি, ধরো এটা কয়লাকে এক্সাম্পল হিসাবে নিই। কয়লা যখন, তো এখানে মনে করো নির্দিষ্ট পরিমাণ কয়েক কেজি কয়লা ছিল, ধরে নিচ্ছি আমি, এখানে কয়েক কেজি কয়লা ছিল, যদিও কয়লা কালো হয় কিন্তু আমার বোর্ডের ব্যাকগ্রাউন্ডটা কালো বলে কয়লাটা সাদা দিয়ে বোঝাচ্ছি, বুঝে নাও, সবই আমাদের নিজেদের ব্যাপার, একটু সলভ করে নাও, ঠিক আছে, সলভ করে নাও। তো এখানে মনে করো কিছু 10 কেজি কয়লা আমি নিয়েছিলাম, তো 10 কেজি কয়লার কিছু ইন্টারনাল এনার্জি আছে, ধরে নিচ্ছি সেটা E1 এনার্জি। কয়লার মধ্যে আমরা আগুন ধরিয়ে দিয়েছি, কয়লাটা পুড়তে শুরু করেছে, এখন কিছুটা ছাই পড়ে আছে, কিছু পরিমাণ অল্প পরিমাণ ছাই পড়ে আছে। এই ছাইটাকে থেকে আর এনার্জি এক্সট্রাক্ট করা যাবে না। তো ছাইয়ের পরিমাণ মনে করো এখন হয়েছে 1 কেজি, তার 9 কেজি মেটেরিয়াল সব পুড়ে ছাই মানে এনার্জিতে কনভার্ট হয়ে গেছে, কার্বন ডাইঅক্সাইড হয়ে গেছে, জলীয় বাষ্প হয়ে গেছে, যা যা ছিল তা হয়ে গেছে, ঠিক আছে। ছাইটার পরিমাণ 1 কেজি পড়ে আছে। তাহলে এই ছাইটারও তো একটা নিজস্ব ইন্টারনাল এনার্জি আছে, যেটাকে আমরা হয়তো আর এক্সট্রাক্ট করতে পারছি না, যতটা এক্সট্রাকশন করা সম্ভব করে নিই, তাহলে আমি ধরে নিচ্ছি এটা U2। এখন দেখো এর যে অবস্থা, এটা কোন রুটে তুমি কয়লাকে পুড়িয়েছো তার উপর ডিপেন্ড করেনি কিন্তু, মানে তুমি কয়লাকে যেভাবেই আগুন লাগাও, সে কিন্তু এই 10 কেজি কয়লা কিন্তু এই ফাইনাল দশাতেই আসতো আলটিমেটলি। অর্থাৎ এর ফাইনাল দশার সঙ্গে তুমি কিভাবে কয়লাটাকে এই রুটে নিয়েছো তার উপর ডিপেন্ড করছে না, কিন্তু তুমি ডিফারেন্সটা বার করতে পারো। কারণ দেখো এখানকার ইন্টারনাল এনার্জি U2 আর আগে E1, তাহলে কতটা পরিবর্তন হলো, তো পরিবর্তনটা মাপা যায়, U2 - E1 = ডেল্টা U, এটা পরিবর্তনটা মাপা সম্ভব। অর্থাৎ স্টেট ফাংশনের কী করা যায়, প্রাথমিক অবস্থা যত যেখানে যে ছিল সেটাকে আমরা বলি প্রাথমিক বা ইনিশিয়াল স্টেট, ফাইনাল সে আলটিমেটলি যেখানে এসে তাকে বলে তার ফাইনাল স্টেট। দুটো স্টেটের মধ্যে ডিফারেন্স বার করা যেতে পারে, কিন্তু কিভাবে ওই স্টেটটা তুমি এসছো সেটা কিন্তু এই ডিফারেন্সের উপরে কোনো প্রভাব ফেলছে না। কারণ দেখো তুমি মাঝখানের এই পথের কোনো উল্লেখ করোনি, তুমি কি নিয়েছো, এদের মধ্যে ইন্টারনাল এনার্জি কতটা পার্থক্য বের করে তুমি নিয়েছো, কি নিয়েছো হয়েছে ফাইনালে কি আছে আর আগে কি ছিল,
মাঝখানে সমস্ত গল্প বাদ, কি হয়েছে সব বাদ। আমার শুধু এখনকার অবস্থা লাগবে আর আগে যা ছিল সেটা লাগবে, অর্থাৎ দুটো স্টেটই লাগছে আমার, ফাইনাল স্টেট আর ইনিশিয়াল স্টেটই লাগছে আমার, তাদের ডিফারেন্সটা বার করলেই আমার হয়ে যাবে। এটা হচ্ছে স্টেট ফাংশন, আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট হচ্ছে পাথ ফাংশন। পাথ ফাংশন বা পথ অপেক্ষক যাকে বলে, পাথ ডিপেন্ডেন্ট রাশি, পাথ ফাংশন। পাথ ফাংশন মানে সিস্টেমের এমন কিছু প্রপার্টি যা রুটের বা পাথের উপর ডিপেন্ড করে। আমি যে কোনো ধরনের এনার্জি লসকে আমি যদি বোঝাতে চাই, এনার্জি লস, ধর আমি এনার্জি লস কেন বলছি বুঝতে পারবে এক্ষুনি। আমি এনার্জি লসকে যদি একটা ফাংশন ধরি, কতটা সিস্টেম এনার্জি ছাড়ছে বা নিচ্ছে, সেটা পাথ ডিপেন্ডেন্ট। কীরকমভাবে? ধরো একটা 3 তলা বাড়ি আছে, ধরতে কি সমস্যা আছে কি না আছে কি যায় আছে, 3 তলা বাড়ি আছে। এখন এই 3 তলা বাড়িতে কোনো একটা বন্ধুকে তুমি বললে আমি এখানে দড়ি টাঙিয়ে দিচ্ছি, রক ক্লাইম্বিং যেভাবে করে তুই এখান থেকে মাদরের মতো করে দড়ি ধরে ধরে উপরে ওঠ দেখি, ঠিক আছে? একজন এরমভাবে এইভাবে উঠবে, যে রক ক্লাইম্বিংয়েও প্রস্তুত সেইভাবে যাবে। আরেকজন স্টেয়ার দিয়ে যাবে, সিঁড়ি দিয়ে যাবে, এরভাবে স্টেয়ার দিয়ে এইভাবে এইখানে স্টেয়ার দিয়ে আস্তে আস্তে উপর দিকে হেঁটে হেঁটে উঠছে, ঠিক আছে? আরেকজন বন্ধু যেটা করলো সেটা হচ্ছে এখানে একটা লিফট লাগানো আছে, বাইরের দিকে একটা লিফট লাগানো আছে, এখান থেকে দেখো লিফটে করে সারে ডাইরেক্টলি উপরের দিকে উঠে গেছে। তাহলে এটা একটা বন্ধু 1, এটা হচ্ছে বন্ধু 2, এটা হচ্ছে বন্ধু 3, বন্ধু কালাচাঁদ। এবার দেখো 3 বন্ধুর মধ্যে সব থেকে বেশি এনার্জি লস হয়েছে বন্ধু 1-এর, সব থেকে কম এনার্জি লস হয়েছে বন্ধু 3-এর। সবাই কিন্তু একই জায়গায় গেছে, ভালো করে দেখো। তার মানে এদের যে এনার্জি লসটা এ কিন্তু ইনিশিয়াল আর ফাইনাল স্টেটের উপর ডিপেন্ড করেনি। ভালো করে ভাবো, এনার্জি যতটা লস হয়েছে সে এনার্জি লস কিন্তু ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল, এটা সবারই ইনিশিয়াল পয়েন্ট সেম, সবারই ফাইনাল পয়েন্ট সেম, অর্থাৎ ইনিশিয়াল ফাইনাল উপর ডিপেন্ড করেনি। কে কীভাবে এসছে তার উপর ডিপেন্ড করছে। যে এইভাবে গেছে তার এনার্জি সব থেকে বেশি লস হয়েছে, একই উচ্চতায় গেছে কিন্তু যে এইভাবে গেছে তার এনার্জি মোটামুটি লস হয়েছে, আর যে এইভাবে তার সব থেকে কম এনার্জি লস হয়েছে। অর্থাৎ এই যে 3টে এনার্জি লস প্রসেস, দেখো 3টে রুটের উপর ডিপেন্ড করেছে, যে যেমন রুট চুজ করেছে তার এনার্জি লস তেমন হয়েছে। তাহলে এই এনার্জি লস ফ্যাক্টরটাকে আমি নিশ্চয়ই একটা পাথ ফাংশন বলতে পারি, কারণ যেমন তুমি পাথ চুজ করেছো তেমন তোমার এনার্জি লস হয়েছে, ঠিক আছে? থার্মোডাইনামিক এনার্জি লসটা হয় ইন টার্মস অফ হিট। থার্মোডাইনামিক্সে এনার্জি লসটা হয় কীভাবে? ইন টার্মস অফ হিট, মানে হিটকে আমরা এখানে কিউ দিয়ে বোঝাই। তাহলে হিট একটা পাথ ফাংশন, হিট একটা পাথ ফাংশন। আবার তোমরা পড়েছো ফিজিক্সে, তোমরা পড়েছো যে ডাব্লিউ ইকুয়াল টু জে এইচ, একটা ইকুয়েশন পড়েছো, জুলসের ইকুয়েশন, ডাব্লিউ ইকুয়ালস টু জে এইচ পড়েছো, রাইট? আমি সহজ করে বোঝানোর চেষ্টা করছি, আবারও বলছি আমার উদ্দেশ্য তোমাকে সহজ করে বোঝানোর ব্যাপারটাকে। জে এইচ অর্থাৎ ওয়ার্ক ডান প্রপোর্শনাল টু হিট, অর্থাৎ যত এরভাবে হাত ঘষবে, যত ওয়ার্ক ডান করবে, তত বেশি হিট জেনারেট হবে, তাই তো? তার মানে হিটের সঙ্গে ওয়ার্কের প্রপোর্শনাল সম্পর্ক আছে, মানে ডাব্লু যেটাকে যদি তুলে দিই, তাই তো? তাহলে হিটের যে প্রপার্টি হবে ডাব্লুরও তাই প্রপার্টি হবে, অর্থাৎ হিট যদি পাথ ফাংশন হয় ডাব্লু হবে একটা পাথ ফাংশন। তাহলে এবার তোমার একটা সহজ করে দিই, একটা নিনজা টেকনিক বলে দিই। পরীক্ষার প্রশ্ন দেয় এটা স্টেট ফাংশন না পাথ ফাংশন। বাবু তোমাদের সিলেবাস অনুসারে যা আছে, যা কিছু রিলেটেড উইথ ওয়ার্ক অ্যান্ড হিট, এই দুটোকে পাথ ফাংশন বলে মনের মণিকোঠায় বসিয়ে নাও, এই দুটো পাথ ফাংশন। আর এদের দুজনকে বাদ দিয়ে যা যা টার্মস তোমাদের বইতে সিলেবাসে আছে সেগুলো সবই কিন্তু তোমার স্টেট ফাংশন। অল আদার আর স্টেট ফাংশন, ঠিক আছে? অল আদার আর স্টেট ফাংশন। তাহলে মনের মণিকোঠায় বসিয়ে নাও ডাব্লু আর কিউ এই দুটো পাথ ফাংশন, আর বাকিগুলো স্টেট ফাংশন। আরেকটা ইনফরমেশন তোমাকে দিয়ে দিই, সেটা হচ্ছে ধরো ইন্টারনাল এনার্জি আমি বললাম, স্টেট ফাংশনকে কীভাবে প্রকাশ করা হয়। স্টেট ফাংশন যেহেতু ফাইনাল এবং ইনিশিয়াল স্টেটের উপর ডিপেন্ডেন্ট, দ্য স্টেট ফাংশন তুমি এভাবে লিখতে পারো। ধরো আমি ইন্টারনাল এনার্জি স্টেট ফাংশন E1, প্রাথমিক অবস্থায় E1, শেষে U2, তাহলে চেঞ্জটাকে ডেল্টা ইউ লিখতে পারো, U2 মাইনাস E1। এটা ফর ফাইনাইট চেঞ্জ বলা হয়, ফাইনাইট চেঞ্জ। আর
ডিইউ লিখতে পারো যদি চেঞ্জটা খুব ছোট হয়, ফর ইনফাইনাইটেসিমালি স্মল চেঞ্জ। মানে স্মল চেঞ্জ, অনেক ছোট যদি চেঞ্জ হয়, টেন্স টু 0, তাহলে তাকে ডিইউ বলবে। আর পাথ ফাংশনের ক্ষেত্রে কিউ এবং ডাব্লু, কিউ আর ডাব্লু এই দুটোকে তোমরা ডেল্টা কিউ এইভাবে লিখতে পারো। এদের চেঞ্জটা কেন, এদের ক্ষেত্রে তো ইনিশিয়াল আর ফাইনাল অবস্থার উপর ডিপেন্ড করে না, রুটের উপর ডিপেন্ড করবে, মানে কোন রাস্তা দিয়ে সেটার উপর ডিপেন্ড করবে, তো তুমি ওরমভাবে চেঞ্জ মাপতে পারবে না। আর একটা ডেল ডাব্লু এরমও লিখতে পারো, এটাকে ডেল বলা হয়। ডি কথাটা কিন্তু অ্যাপ্লিকেবল না, ডি কিউ বা ডি ডাব্লু লিখতে পারো। যদি লিখতে চাও তাহলে তোমাকে এটা পাথ ফাংশন বোঝানোর জন্য মাথায় একটা কাট সাইন লাগাতে হবে। অর্থাৎ তুমি কিউ অ্যান্ড ডাব্লু পাথ ফাংশন বোঝানোর জন্য আইদার তুমি এইভাবে লিখতে পারো, অর তুমি ডি কাট কিউ বা ডি কাট ডাব্লু এইভাবে লিখতে পারো। এই দুটোভাবেই কিন্তু এদেরকে প্রকাশ করা যায়, এদের চেঞ্জটাকে এইভাবে প্রকাশ করতে হয়। এই হচ্ছে তোমার সিস্টেমের অবস্থার অপেক্ষক স্টেট ফাংশন, পাথ ফাংশনের গল্প তোমাকে আমি বললাম, ঠিক আছে। এইবার তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে কিছু তাপগতীয় পদ্ধতি, সেগুলো আমি তোমাকে বলবো যে কিভাবে কোনো একটা সিস্টেম চলে। অনেকগুলো টার্ম তোমাকে আমি এখানে বলবো, ঠিক আছে। নেক্সট টপিক হচ্ছে আমাদের কিছু থার্মোডাইনামিক প্রসেস। থার্মোডাইনামিক প্রসেস, থার্মোডাইনামিক প্রসেস আবার ব্যাপারটা কী জিনিস এটা একটু তোমাকে বুঝিয়ে বলি। আচ্ছা দেখো, এই যে তুমি কয়লাটাকে, যে কয়লা প্রথমে তুমি যে নিয়েছিলে, এতটা স্তূপীকৃত কয়লা, অনেকটা কয়লা নিয়েছিলে, তাহলে এই কয়লাটাকে তুমি যে পোড়ালে, তার ইন্টারনাল এনার্জি U1 ছিল, তুমি পুড়িয়ে এটাকে একটা নতুন ছাইয়ে পরিণত করেছো, U2তে নিয়ে এসছো। সেটা কিভাবে নিয়ে এসছো? অনেক রকমভাবে আনতে পারি। আপাতত তোমাকে আমি এটা বোঝানোর চেষ্টা করি, সেটা হচ্ছে তুমি এটা খোলা আকাশের নিচে পুড়িয়েছো, ধরে নিচ্ছি খোলা আকাশের তলায় তুমি কয়লাটাকে পুড়িয়েছো। তাহলে খোলা আকাশের তলায় যদি কয়লাটাকে পুড়িয়ে থাকো, তুমি কি জানো তুমি কনস্ট্যান্ট প্রেসারে পুড়িয়েছো? মানে অ্যাটমসফেরিক প্রেসার হচ্ছে 1 atm, অর্থাৎ আন্ডার কনস্ট্যান্ট 1 atm প্রেসার তুমি কয়লার এই দহন কার্যটা কমপ্লিট করেছো। অর্থাৎ এটাকে বলা হয় একটা আইসোবারিক প্রসেস, যেখানে প্রেসারটা কনস্ট্যান্ট থাকে। অর্থাৎ কোনো প্রসেস যখন তুমি ঘটাচ্ছ, কোনো পরিবর্তন যখন তুমি ঘটাচ্ছ, তখন তুমি কিভাবে ঘটাচ্ছ? চাপ স্থির রেখে ঘটনাটা ঘটাচ্ছ নাকি, হ্যাঁ, তাপমাত্রার পরিবর্তন স্থির রেখে ঘটাচ্ছ নাকি, আয়তন পরিবর্তন হতে দিচ্ছ কি দিচ্ছ না, এইগুলো হচ্ছে থার্মোডাইনামিক প্রসেস। অর্থাৎ তুমি কিভাবে প্রসেসটাকে ফাইনাল, ইনিশিয়াল থেকে ফাইনাল দশায় নিয়ে আসছো, কোন রাস্তায় বা কিভাবে নিয়ে আসছো, সেটাকেই বলা হয় পদ্ধতি বা প্রসেস। তাহলে এরকমই যে কোনো সিস্টেম যখন একটা ইনিশিয়াল স্টেট থেকে ফাইনাল একটা দশায় যে আসে, সে বিভিন্নভাবে আসতে পারে। কীরকমভাবে আসতে পারে? যখন সিস্টেমটা ইনিশিয়াল থেকে ফাইনালে আসবে, তখন তার তাপমাত্রা পরিবর্তন নাও হতে পারে। তুমি বলে স্যার তাপমাত্রার পরিবর্তন হবে না, এমন কি কোনো এক্সাম্পল দিতে পারবেন? হ্যাঁ, অবশ্যই দিতে পারি। তুমি মনে করো যখনও কোনো পদার্থের অবস্থার পরিবর্তন ঘটে, ফেজ চেঞ্জ হয়, মনে করো জলটা ফুটে তোমার বাষ্প হচ্ছে, তুমি ভালো করে জানো সেই সময় থার্মোমিটার কিন্তু কোনো তাপমাত্রার পরিবর্তন দেখায় না। বা জল যখন জমে বরফ হচ্ছে, বা উল্টোটা বরফ যখন জমে জল হচ্ছে, সেই সময়টা কিন্তু বরফ এবং জল, সদ্য প্রস্তুত জল যেটা, তাদের দুজনেরই তাপমাত্রা কিন্তু 0 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ যে কোনো পদার্থের যখন অবস্থার পরিবর্তন ঘটে, সেই সময় কিন্তু কোনো রকম তাপমাত্রার পরিবর্তন ঘটে না, কিন্তু ওটা একটা পরিবর্তন, ওটা একটা চেঞ্জ। তাহলে ওই প্রসেসগুলোকে আমরা বলে থাকি আইসোথার্মাল চেঞ্জ। তাই এরকম আইসোথার্মাল আছে, আইসোথার্মাল যেখানে তাপমাত্রা ফিক্স থাকে, আইসোবারিক আছে যেখানে প্রেসার ফিক্স থাকে, আইসোকোরিক আছে যেখানে প্রেসার ভলিউম ফিক্স থাকে, অ্যাডিয়াবেটিক আছে যেখানে তাপমাত্রা কোনো হিটের আদান প্রদান হয় না। এরকম একাধিক থার্মোডাইনামিক প্রসেস আছে, আর সেটাই আমাদের এই ভিডিও লেকচারের পয়েন্ট। এটা বলে আমাদের আজকের ভিডিও থার্মোডাইনামিক প্রসেসগুলো আমরা শেষ করব। পরের ভিডিওতে আমরা হিট অ্যান্ড ওয়ার্ক নিয়ে আসবো, আর তারপরে ভিডিও আনবো আমরা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। যদি সম্ভব হয় সেকেন্ড ভিডিওতে ওটাকে কম্বাইন করে দেওয়ার চেষ্টা করব। তাহলে হোয়াট ইজ থার্মোডাইনামিক প্রসেস? তাহলে কিছু থার্মোডাইনামিক, তাহলে কী হলো, সিস্টেম যখন একটা দশা থেকে, একটা প্রাথমিক দশা থেকে একটা অন্তিম দশায় আসছে, সে একাধিক রুটে বা একাধিকভাবে আসতে পারে।
সেইগুলোকে আমরা থার্মোডাইনামিক প্রসেস বলি। তো প্রথম যে থার্মোডাইনামিক প্রসেস সেইটা হচ্ছে তোমার বাংলায় বলে সমুষ্ণ বা সমতাপীয় পদ্ধতি, সমতাপীয় পদ্ধতি, ইংরেজিতে বলা হয় আইসোথার্মাল প্রসেস। আইসোথার্মাল প্রসেস অর্থাৎ এক্ষেত্রে সিস্টেম যখন তোমার ইনিশিয়াল স্টেজ থেকে ফাইনাল স্টেজে আসে তখন তার তাপমাত্রা আগেও যা ছিল পরেও তাই। মনে করি সিস্টেমটা স্টেট 1 থেকে স্টেট 2-তে এলো, স্টেট 1 থেকে তার দশা প্রথমে যা ছিল সেখান থেকে নতুন দশা এসে এলো, কিন্তু যখন সে S1 দশায় ছিল তখন তার তাপমাত্রা T1 ছিল, যখন সে S2 দশায় এলো তখন তার তাপমাত্রা T1ই আছে। অর্থাৎ ডেল্টা টি তাপমাত্রার পরিবর্তন, ডেল্টা টি কত হলো? T1 মাইনাস T1 ইকুয়াল টু 0, অর্থাৎ তাপমাত্রার পরিবর্তনটা শূন্য হয়েছে। অর্থাৎ সমতাপীয় পদ্ধতিতে তাপমাত্রার পরিবর্তন শূন্য থাকে। তোমাকে এই প্রসঙ্গে একটা কথা আমি বলে রাখি, আমি আবারও বলছি, ইন্টারনাল এনার্জি ইউ ইজ এ ফাংশন অফ টেম্পারেচার। ব্যাপারটা বুঝিয়ে রাখি, আমি বলেছিলাম ইন্টারনাল এনার্জি বলে একটা টার্মিনোলজি একটু আগে আমি বলছিলাম, ঠিক আছে? যদিও এটা সম্বন্ধে ডিটেলে আর একটু পরে তোমাকে আমি বলবো, তবু বলে রাখি ইন্টারনাল এনার্জি মানে হচ্ছে কোনো কিছুর ভেতরের যত শক্তি, মানে তার সঞ্চিত শক্তি অ্যাকচুয়ালি, সেটা তার নিউক্লিয়ার এনার্জি হতে পারে, ইলেকট্রনিক এনার্জি হতে পারে, ভাইব্রেশনাল এনার্জি হতে পারে, রোটেশনাল এনার্জি হতে পারে, ট্রান্সলেশনাল এনার্জি হতে পারে, হ্যাঁ, কাইনেটিক এনার্জি হতে পারে, অনেক রকম যত রকম যত পসিবল সব যোগফল হচ্ছে কারোর ইন্টারনাল এনার্জি। এখন এটা তাপমাত্রার উপর নির্ভরশীল। তুমি যদি তাপমাত্রা বাড়াও তাহলে রোটেশন, ভাইব্রেশন এই বিষয়গুলো বাড়তে থাকে, ফলে ইন্টারনাল এনার্জিটা বাড়ে। তুমি তাপমাত্রা কমাতে থাকো তাহলে কিন্তু সেই রোটেশন, ভাইব্রেশন, ট্রান্সলেশনাল এইগুলো সব কমতে থাকে, ফলে ইন্টারনাল এনার্জি কমতে থাকে। তার মানে আমি পুরোপুরিভাবে বলতে পারি কোনো সিস্টেম যার আগের তাপমাত্রা T1 ছিল, পরের তাপমাত্রাও T1, অর্থাৎ তাপমাত্রা যদি পরিবর্তনই না ঘটে তাহলে তার ইন্টারনাল এনার্জি আগে যা ছিল পরেও তাহলে সেমই থাকবে। ইন্টারনাল এনার্জিরও কোনো পরিবর্তন ঘটা কিন্তু বাস্তবে উচিত নয়। তার মানে সেই জন্যই বললাম, যদি ইন্টারনাল এনার্জি একটা ফাংশন অফ টেম্পারেচার হয়, অর্থাৎ তাপমাত্রা পরিবর্তন হলে ইন্টারনাল এনার্জি চেঞ্জ হবে, তাহলে যখন আমি বলছি আইসোথার্মাল প্রসেসে ডেল্টা টিটা সমান সমান 0 মানে পরিবর্তন হয় না, তাহলে আমি বাই ডিফল্ট এই কথাটাও বলতে পারি ডেল্টা ইউটাও কিন্তু শূন্য হবে, অর্থাৎ ইন্টারনাল এনার্জি পরিবর্তনটা শূন্য হবে। এটা কিন্তু নোট করে রাখবে। তাহলে সমতাপীয় পদ্ধতির একটা এক্সাম্পল কি, যে কোনো পদার্থের অবস্থার পরিবর্তন মানে ফেজ চেঞ্জ যে ব্যাপারগুলো হয়, ফেজ চেঞ্জ মানে পদার্থের অবস্থার পরিবর্তন, অর্থাৎ সলিড থেকে লিকুইড হওয়া, লিকুইড থেকে গ্যাস হওয়া, এই যে ফেজ চেঞ্জগুলো হয়, এই সমস্ত ফেজ চেঞ্জ প্রক্রিয়াতে কিন্তু তাপমাত্রা ফিক্স থাকে। এটাকে আমরা বলে থাকি সমতাপীয় বা আইসোথার্মাল প্রসেস, ঠিক আছে? অর্থাৎ সিস্টেম যখন তার এমন একটা পরিবর্তন যেখানে সিস্টেমের তাপের কোনো পরিবর্তন ঘটে না, তাকে আমরা বলে থাকি সরি নেক্সট, ঠিক আছে? নেক্সট এরপরের যে প্রসেসটা বলবো সেটাকে বলা হবে যে অ্যাডিয়াবেটিক প্রসেস। অ্যাডিয়াবেটিক প্রসেস, তুমি দেখো এই যে লেকচারটা যদি খুব ভালো করে না বোঝো না বাবু, তাহলে পরেরগুলোতে সমস্যা হবে, হ্যাঁ, কারণ পরেরগুলোতে এই কনসেপ্টগুলোর ভিত্তি করে কিন্তু আমাদের হবে, সুতরাং এটা তোমাকে একটু মানে ধাতস্থ করতে হবে। অ্যাডিয়াবেটিক বাংলা কথা হচ্ছে রুদ্ধতাপীয় পদ্ধতি। রুদ্ধতাপীয় পদ্ধতি, রুদ্ধতাপীয় পদ্ধতি, এটা বলে দিই, এটাকে বলা হয় অ্যাডিয়াবেটিক প্রসেস। দেখো, অর্থাৎ সিস্টেমের সঙ্গে কোনো তাপীয় আদান প্রদান হয় না, কোনো তাপীয় আদান প্রদান হয় না, তাপীয় আদান প্রদান হবে না। অর্থাৎ কিউ সমান সমান এখানে 0, অর্থাৎ এখানে সিস্টেম যে কাজই করুক না, সিস্টেম থেকে বাইরে কোনো তাপ বেরোবে বা বাইরে থেকে কোনো তাপ সিস্টেমের মধ্যে ঢুকবে না, এরকম কেসগুলোকে আমরা বলে থাকি অ্যাডিয়াবেটিক প্রসেস। অ্যাডিয়াবেটিক রুদ্ধতাপ পদ্ধতি কি, যখন কোনো প্রসেস এমনভাবে ঘটছে যেখানে বাইরে থেকে কোনো তাপ ভেতরে আসতে পারছে না, বা ভেতরে উৎপন্ন কোনো তাপ যদি বাইরে যেতে না পারে, তাহলে তাকে অ্যাডিয়াবেটিক প্রসেস বলবো।
আমি সহজভাবে এক্সাম্পল নিচ্ছি, দেখো একটা খুব ভালোভাবে এক্সাম্পল নিই। ধরো কোনো একটা অ্যাডিয়াবেটিক কন্টেনারে, এমন তার ভিতর থেকে হিট বাইরে বেরোয় না, থার্মোফ্লাস্কই ধরে নাও এক্সাম্পল। থার্মোফ্লাস্কের মধ্যে কিছু জল নিয়ে একটুখানি যদি চুন, ক্যালসিয়াম অক্সাইড যদি আমি দিয়ে দিই আর ঢাকনা বন্ধ করে দিই, তাহলে তোমরা জানো যে চুন যখন জলের সঙ্গে বিক্রিয়া করে প্রচুর পরিমাণ তাপ উৎপন্ন হওয়ার কথা হবে। তাহলে তাপ উৎপন্ন হবে, তুমি বন্ধ করে দিয়েছো, তুমি দেখো বাইরে যদি হাত দাও থার্মোফ্লাস্কের গায়ে, তুমি কোনো তাপ বুঝতে পারবে না, কিন্তু ভেতরে তাপ উৎপন্ন হচ্ছে। অর্থাৎ এই যে প্রসেসটা, চুনে আমি জল দিলাম, ক্যালসিয়াম অক্সাইডে আমি জল দিলাম, আর বেটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হয়ে গেল, আর প্রচুর পরিমাণে জল মানে হিট উৎপন্ন করলো, তাপ উৎপন্ন করলো, প্রচুর তাপ উৎপন্ন করলো। সেই তাপটা আমি থার্মোফ্লাস্ক, ধরো এটা থার্মোফ্লাস্ক, তার মধ্যে ঘটনা ঘটেছে, থার্মোফ্লাস্কের মধ্যে ঘটনা ঘটেছে, আমি বাইরে তাপ দিয়ে হাত দিয়েও তাপমাত্রা বুঝতে পারলাম না, কারণ এর ভেতরে যে তাপটা উৎপন্ন হয়েছে সেটা সে বাইরে বেরোতে দেয়নি। অর্থাৎ এরকম প্রসেসকে আমরা বলতে গেলে ঊর্ধ্বতাপীয় প্রসেস, যেখানে সিস্টেম এবং সারাউন্ডিং মধ্যে কোনো তাপীয় আদান প্রদান হয় না, এবং এই অবস্থাতেই সিস্টেমটা ইনিশিয়াল থেকে ফাইনাল অবস্থায় যায়। ঠিক আছে, এটা হচ্ছে ঊর্ধ্বতাপীয় প্রসেস। আচ্ছা, তাহলে এখানে একটা পরীক্ষায় প্রশ্ন আসতে পারে মাঝে মধ্যে, সেটা হচ্ছে যে আইসোথার্মাল প্রসেস আর অ্যাডিয়াবেটিক প্রসেস, এদের মধ্যে ফান্ডামেন্টাল কয়েকটা ডিফারেন্স। অ্যাডিয়াবেটিক প্রসেসের মধ্যে কিছু ডিফারেন্স, ফান্ডামেন্টাল কিছু ডিফারেন্স, পার্থক্য, কয়েকটা পয়েন্ট বললেই হবে, যথেষ্ট পয়েন্ট। কারণ কোশ্চেন যে প্যাটার্ন দেখেছো, এক মার্কসের কোশ্চেন নেই, মানে 1 মার্কসের ওরমভাবে নেই, 2 মার্কসের কোশ্চেন আছে, 2টা 1+1 হতেই পারে, 2, 3, 5 এরকম হচ্ছে তোমার কোশ্চেন। 3টে সেকশনের কোশ্চেন, 1 নম্বর দাগের কোশ্চেন সব 1-এ, 2-এ, 2 নম্বর দাগের সব 3-এ, আর 3 নম্বর দাগের কোশ্চেনগুলো সব 5-এর কোশ্চেন হবে। 5টা তোমার 3+2 হতে পারে, হ্যাঁ, 2+1+2 হতে পারে, এরকম ভাগে ভাগে হতে পারে, কিন্তু আলাদাভাবে ডাইরেক্ট কোনো 1 নম্বরের কোশ্চেন নেই, সুতরাং পার্থক্য টাইপের কোশ্চেন আসতেই পারে। হ্যাঁ, তাহলে প্রথম কথা, পার্থক্য কি বলবে? এটা এমন একটা তাপগতীয় পদ্ধতি, এমন একটা থার্মোডাইনামিক প্রসেস, একটা থার্মোডাইনামিক প্রসেস, বাংলা তাপগতীয় পদ্ধতি, থার্মোডাইনামিক প্রসেস, যেখানে তাপমাত্রার পরিবর্তনটা 0। এটা কি? থার্মোডাইনামিক প্রসেস, যেখানে কোনো তাপীয় আদান প্রদান হয় না, মানে Q = 0। ঠিক আছে, সেকেন্ড। আচ্ছা দেখো এখানে এই পয়েন্টটা না এখানে না লিখলে ভালো হতো, দাঁড়াও 1 মিনিট, এটা পরেরটার ক্ষেত্রে ভ্যালিড। অ্যাডিয়াবেটিকে ডেল্টাটি কিন্তু 0 না, ডেল্টাটি = 0। কেন নয়? বিকজ দেখো ওই যে পাত্রটা যার মধ্যে ক্যালসিয়াম অক্সাইড দিয়ে আমি জল দিয়েছিলাম, তাপটা উৎপন্ন হয়েছে, তাপটা বাইরে বেরোতে পারিনি, তার মানে সিস্টেমের ভেতরটা তো গরম হয়েছে। অর্থাৎ সিস্টেম যখন আমি মনে করি, এটা আমি আবার বলছি, মনে করো যখন তুমি থার্মোফ্লাস্ক নিয়েছিলে, এই থার্মোফ্লাস্ক যখন নিয়েছিলে থার্মোফ্লাস্ক, তখন মনে করো এইটুকু জল ছিল, আর একদম টুক করে একটা ক্যালসিয়াম অক্সাইড দিয়ে দিয়েছো। তো ইনিশিয়াল তাপমাত্রা মনে করো T1 ছিল। এখন যেই ক্যালসিয়াম অক্সাইড দিয়েছো, এখানে প্রচুর পরিমাণে হিট জেনারেট হয়েছে, হ্যাঁ, তো হিটটা বাইরে বেরোতে পারিনি, কিন্তু ভেতরে তো হিটটা বেড়ে গেছে, তাপমাত্রা তো বেড়ে গেছে অনেক। তুমি যদি ঢাকনাটা পরবর্তীকালে খুলে থার্মোমিটার দিয়ে ভেতরে তাপমাত্রা মাপো, দেখবে সেটা নতুন তাপমাত্রা T2 হয়ে গেছে এবং বেড়ে গেছে। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু ডেল্টা টিটা 0 হয় না, তাপমাত্রা চেঞ্জ হয়, কারণ হিট যেহেতু বাইরে বেরোচ্ছে না, তাহলে ভেতরের হিটটা ভেতরেই তো বাড়িয়ে তাপমাত্রা বাড়িয়ে দেবে, থেকে যাচ্ছে। এটা হচ্ছে গল্প। অর্থাৎ তাপমাত্রা এখানে ফিক্স থাকে না, এটা ফান্ডামেন্টাল ডিফারেন্স। সেকেন্ড, আচ্ছা আইসোথার্মালে ডেল্টা T 0, মানে তাপমাত্রার পরিবর্তন হচ্ছে না। তো তাপমাত্রা পরিবর্তন হচ্ছে মানে কি? হিট এক্সচেঞ্জ হচ্ছে, হিটের এক্সচেঞ্জ হচ্ছে, হিটের আদান প্রদান হয়, হিট এক্সচেঞ্জ হয়, অ্যালাউড। মাথায় নিতে পারলে না ব্যাপারটা, আশা করি হিটে তুমি দেখো ব্যাপারটা বোঝো। ধরো বিকারে কিছু তুমি ঘটনা ঘটাচ্ছ, রিয়াকশান ঘটাচ্ছ, এখন এতে যে হিট উৎপন্ন হচ্ছে, সেই হিটটা যদি কন্টিনিউয়াসলি বাইরে বের করে দিতে পারো, তাহলে সিস্টেমে তাপমাত্রা আগেও যা ছিল পরেও তাইই থাকবে। আবার বলছি, একটা বিকারের মধ্যে কোনো ঘটনা তুমি ঘটাচ্ছ, তাই সেই ঘটনার ফলে মনে করো তাপ উৎপন্ন হচ্ছে, এবং সেই উৎপন্ন তাপটা তুমি যদি ধরে রাখতে, তাহলে তো তাপমাত্রা ভেতরে টেম্পারেচার বেড়ে যেত অনেকটা।
তুমি সেই উৎপন্ন তাপটাকে ধরে না রেখে ইউ হ্যাভ অ্যালাউড দ্য হিট টু গো আউটসাইড, তাপটাকে বেরোতে দিলে, তাপ যদি বেরিয়ে যায় তাহলে সিস্টেম ঠান্ডাই থাকবে, যেমন ছিল তেমনই রইল। ঠিক আছে, তুমি ভাবো গাড়ি রেডিয়েটারের কাছে, গাড়ির সামনে যে রেডিয়েটার থাকে, রেডিয়েটার মানে রেডিয়েট করে হিট, যদি সেটা না করতো তাহলে তো গাড়ি গরম হয়ে যেত প্রচুর, যদিও গরম হয় তবুও কাজটা কি, যে হিটটাকে যেটা তৈরি হচ্ছে সেই হিটটাকে বাইরে বের করে দেওয়া হচ্ছে, রেডিয়েটারের কাজ। হিটটা বাইরে বের করে দিলে কি হবে, তাপমাত্রা ফিক্স থাকবে, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তাহলে দুটো ফান্ডামেন্টাল ডিফারেন্স, থার্মোডাইনামিক প্রসেস আইসোথার্মালে ডেল্টা টি জিরো হয়, আর এখানে ডেল্টা টি জিরো নয়। এখানে তাপের আদান প্রদান হয়, কিউ এক্সচেঞ্জ অ্যালাউড, এখানে তাপের আদান প্রদান একদমই হয় না। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এই যে হিট এক্সচেঞ্জটা হচ্ছে বলেই তোমার সিস্টেম প্রসেসটা চালু রাখে জিনিসটা। না, আমি বলছি কাজটা কী করে করছে, এই লাস্ট পয়েন্টটা আপনার বুঝে নাও, এই পয়েন্ট দুটো বুঝতে পেরেছো, লাস্ট পয়েন্টটা বুঝে নাও। দেখো এইখানে সিস্টেম আর সারাউন্ডিংয়ের মধ্যে হিট এক্সচেঞ্জ হচ্ছে, সিস্টেমে উৎপন্ন তাপ সারাউন্ডিংয়ে দিয়ে দিচ্ছে, বা সারাউন্ডিং উৎপন্ন তাপ সিস্টেমকে দিয়ে দিচ্ছে, ফলে তাপের আদান প্রদানের ফলে এই সিস্টেমটা চালু থাকে। অর্থাৎ একটা কোনো প্রসেস চলার জন্য তো এনার্জি দরকার হয়, তো সেই এনার্জিটা কী করা হয়, যে তাপের আদান প্রদান হয় সিস্টেমের সারাউন্ডিং, মানে সিস্টেমে তাপ কম পড়লে সারাউন্ডিং থেকে নিয়ে নেবে, সারাউন্ডিংয়ে তাপ কম হলে সিস্টেম ওকে দিয়ে দেবে, এতে সিস্টেম আর সারাউন্ডিং তাপের আদান প্রদান করছে পরস্পরের মধ্যে, ফলে প্রক্রিয়াটা সচল থাকছে। কিন্তু দেখো অ্যাডিয়াবেটিক প্রসেসে যদি কোনো প্রসেস চলতে হয় তার জন্য শক্তি তো লাগবে, কোনো প্রসেসকে বা কোনো কাজকে যে চালাতে গেলে শক্তি লাগবে তো। এখানে মনে করো কোনো একটা ঘটনা ঘটছে, তার জন্য শক্তির প্রয়োজন, শক্তি তো বাইরে থেকে আসবে না, কিউ তো অ্যালাউড নয়, হিট তো ঢুকবে না, তাহলে সে শক্তি কোথা থেকে পাবে? তখন ভেতরে যে সঞ্চিত শক্তি আছে, ইন্টারনাল এনার্জি খরচা করে কাজ করে। তো এটা একটা বড় ব্যাপার। তিনটে ফান্ডামেন্টাল ডিফারেন্স। আইসোথার্মাল প্রসেস, সেখানে তাপমাত্রার পরিবর্তন হয়, তাপমাত্রা মানে টেম্পারেচার, তার কোনো পরিবর্তন হয় না। অ্যাডিয়াবেটিকে তাপমাত্রা পরিবর্তন অবশ্যই হবে, কারণ তুমি যেহেতু বাইরে থেকে হিট আসতে বা যেতে দিচ্ছ না, তাহলে ভেতরে যদি কোনো হিট জেনারেট হয় সেই হিট তাপমাত্রা বাড়িয়ে দেবে, তাপমাত্রা ফিক্স থাকবে না। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আইসোথার্মাল প্রসেসে তাপমাত্রা ফিক্স থাকে কেন? কারণ উদ্বৃত্ত তাপ, যে এক্সট্রা তাপ উৎপন্ন হয় সেটা পরিবেশে বেরিয়ে যায়, অথবা যদি সিস্টেম কোনোভাবে ঠান্ডা হয়ে যায়, মানে তাপমাত্রা কমে যায়, তখন পরিবেশ থেকে তাপ ভেতরে চলে এসে সিস্টেমের তাপমাত্রাটাকে বজায় রাখে। তাই আইসোথার্মাল প্রসেসে হিটটা যাওয়া আসা করে বলেই তাপমাত্রা বাড়ে বা কমে না, একই থাকে। অ্যাডিয়াবেটিকে কিন্তু যেহেতু হিটটাই আসতে পারছে না, এটা একটা গল্প। 2 নম্বর, এই যে তাপের আদান প্রদান হচ্ছে বলে কিন্তু সিস্টেম এবং সারাউন্ডিং এটা সচল আছে, মানে এদের কাজটা এইভাবেই চলে। তাপ হিট, মানে এসি চালালে কী হবে, এসি চালালে কী হয়, তাপের আদান প্রদান ঘটে না সারাউন্ডিংয়ের সঙ্গে সিস্টেমে, ফলে প্রসেসটার জন্য সিস্টেমটা চলে, অ্যাকচুয়ালি ওই প্রসেসটাই ওর কাজ। আর অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে কী হবে, এসি ইজ নট এ গুড এক্সাম্পল, তবুও বলছি, অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে কী হবে, ভেতরে যদি কোনো প্রসেস ঘটে, মানে কোনো একটা থার্মোফ্লাস্কের মধ্যে কোনো একটা প্রসেস বা ঘটনা ঘটছে, এবং সেই ঘটনাটা ঘটার জন্য মনে করো তাপমাত্রা দরকার আছে, তাপের প্রয়োজন আছে, কিন্তু তাপ যদি না দেয় তাহলে কী করবে, ওর ভেতরে যে সিস্টেমটা আছে তার যে নিজস্ব ইন্টারনাল এনার্জি আছে ওইটা খরচা করে ও কাজ করবে। দিস ইজ এনাফ। নেক্সট পয়েন্ট। নেক্সট হচ্ছে আইসোকোরিক প্রসেস বা সম আয়তনিক প্রসেস। আইসোকোরিক বা সম আয়তনিক। অর্থাৎ আয়তন ফিক্স থাকে, ডেল্টা ভি ইকুয়াল টু 0, অর্থাৎ সিস্টেমের আগের ভলিউম যা ছিল পরের ভলিউমও তাই আছে, কোনো ভলিউমের পরিবর্তন হয়নি, এদিকে গোটা প্রসেসটা চেঞ্জ হয়ে গেছে। ধরো একটা বদ্ধ ধাতব সিলিন্ডার, এটা মেটাল সিলিন্ডার, এই মেটাল সিলিন্ডারের মধ্যে তুমি কোনো একটা প্রসেসকে ঘটাচ্ছ, ঠিক আছে, কোনো একটা গ্যাস নিয়েছো, একটা গ্যাসকে নিয়েছো, এর মধ্যে একটা গ্যাস নিয়েছো এবং তুমি কন্টিনিউয়াস এটাকে হিট করে যাচ্ছ, হিট করছো, একটা বদ্ধ মেটাল সিলিন্ডার গ্যাস নিয়ে হিট করতে, তাহলে কি গ্যাসটা আয়তনে বাড়বে, গ্যাসটা বাড়ার চেষ্টা করবে, কিন্তু যেহেতু সিলিন্ডারটা ভর্তি আছে,
সিলিন্ডারটা খুব মেটাল সিলিন্ডার, টাইটলি এনক্লোজড একটা সিলিন্ডার, তাহলে গ্যাস কি নিজের আয়তন বাড়াতে পারবে? পারবে না। বুঝতে পারোনি, আমি আরেকবার বলছি। আমি বলছি কোনো একটা মেটাল সিলিন্ডার তুমি নিয়েছো, মেটাল সিলিন্ডার, এর মধ্যে কিছু গ্যাস নিয়েছো, আর গ্যাস যাই না সেই গ্যাস তো পুরো পাত্র জুড়ে থাকবে না, মানে মেটালের যে সিলিন্ডারের যে ভলিউম, সেটা যদি V1 ভলিউম হয়, তাহলে গ্যাসটারও ভলিউম V1 ধরে নিচ্ছি আমি কথার কথা। এখন এই অবস্থাকে তুমি হিট করছো, তাহলে হিট করলে গ্যাসটা কী চাইবে? নিজের ভলিউম বাড়াতে চাইবে, কিন্তু এটা তো মেটালের সিলিন্ডারের মধ্যে বন্ধ আছে, তাহলে কি গ্যাস ভলিউম বাড়াতে পারবে? অর্থাৎ গ্যাসটাকে গরম করার আগেও তার ভলিউম V1 ছিল, গ্যাসটাকে গরম করার পরেও তার ভলিউম V1, অর্থাৎ গ্যাসটা গরম হয়ে গেল, গ্যাসটা উত্তেজিত হয়ে গেল, তার ভিতরে যে গ্যাস পার্টিকেলগুলো সেগুলো প্রচুরভাবে লাফালাফি শুরু করলো, প্রচুর জোরে জোরে দৌড়াদৌড়ি শুরু করলো, কাইনেটিক এনার্জি বেড়ে গেল, কিন্তু ভলিউম বৃদ্ধি পাইল না। অর্থাৎ গ্যাসের এই ভেতরে আভ্যন্তরীণ শক্তি বা ইন্টারনাল এনার্জিটা প্রচুর বেড়ে গেছে, কিন্তু গ্যাস বাবাজি তার ভলিউম এক্সপান্ড করতে পারেনি, কারণ তাকে একটা বদ্ধ লোহার খাঁচার মধ্যে বন্ধ করে রাখা হয়েছে, খাঁচা না, সিলিন্ডারের মধ্যে বন্ধ করে রাখা হয়েছে। অর্থাৎ এই যে গ্যাসকে আমি উত্তপ্ত করলাম একটা কঠিন সিলিন্ডারের মধ্যে রেখে, এটাকেই বলা হয় দ্য সমআয়তনিক বা আইসোকোরিক প্রসেস। এতে কি হয় না হয় সেটা পরে পড়বো, আপাতত ঘটনাটা কি সেটা তোমাকে আমি বলছি। মানে গ্যাসটা ঠান্ডা থেকে গ্যাসটা গরম হয়ে গেল, গ্যাসটার কান গরম করে দেওয়া হলো, কিন্তু তার আয়তন বাড়তে দেওয়া হলো না, এটাই হচ্ছে তোমার আইসোকোরিক প্রসেস। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে আইসোবারিক প্রসেস। আইসোবারিক প্রসেস অর্থাৎ ডেল্টা পি সমান সমান 0, প্রেসার চেঞ্জ হয় না, মানে সমচাপীয় পদ্ধতি, সমচাপীয় পদ্ধতি যেখানে প্রেসার চেঞ্জ হয় না। দেখো আগের প্রেসার যা ছিল পরের প্রেসারও তাই আছে। আমি বলছি যে কোনো খোলা পাত্রে যে গরমটা, যে কোনো কাজ যে ঘটনা তুমি ঘটাচ্ছ, একটা বিকার তার মধ্যে তুমি জলকে ফোটাচ্ছ বা কিছু একটা করছো, তখন তার প্রেসার ছিল P1, হ্যাঁ, তারপরে জলটার মধ্যে যা যা ফুটিয়েছো, যা যা অ্যাড করার পরে যখন সে তোমার ফাইনাল দশায় চলে এসছে, তখন তার চাপটা কিন্তু উপরে কনস্ট্যান্ট অ্যাটমসফেরিক প্রেসার P1ই কিন্তু আছে। আর তো আগে যে চাপে তুমি করেছো পরেও কিন্তু সেই চাপেই তুমি রয়েছো। তো খোলা পাত্রে ঘটানো যে কোনো বিষয়ই কিন্তু আন্ডার কনস্ট্যান্ট অ্যাটমসফেরিক প্রেসার হয়, এবং তাকে আমরা বলে থাকি আইসোবারিক প্রসেসের এক্সাম্পল ডেল্টা পি সমান সমান 0। নেক্সট প্রসেস হচ্ছে সাইক্লিক প্রসেস। সাইক্লিক প্রসেস মানে চক্রীয় পদ্ধতি। অর্থাৎ তুমি এখান থেকে গল্প শুরু করেছো, এখান থেকে এখানে বিতে গেছো, বি থেকে তুমি সিতে এসো, সি থেকে তুমি ডিতে এসো, ডি থেকে আবার ব্যাক টু এ, অর্থাৎ তোমার ইনিশিয়াল ইকুয়ালস টু ফাইনাল, অর্থাৎ তুমি যেখান থেকে যাত্রা শুরু করছো তুমি ওখানেই ফিরে এসছো, এরকম ঘটনাকে সাইক্লিক প্রসেস বলে থাকি। ওয়াটার সাইকেল ইজ আ ভেরি গুড এক্সাম্পল অফ সাইক্লিক প্রসেস। সাইক্লিক প্রসেস খুব ভালো এক্সাম্পল হচ্ছে ওয়াটার সাইকেল, ঠিক আছে? সেই জন্য আমরা তাকে সাইক্লিক প্রসেস বলি। সাইক্লিক প্রসেসে কী হয়, প্রেশার এখানে P1 থাকলে এখানে মনে করো P2 হলো, P3 হলো, P4 হলো, আবার তো P1, অর্থাৎ প্রেশারের চেঞ্জ কত হলো, ডেল্টা পি সমান সমান 0। টেম্পারেচার মনে করো T1 ছিল, মনে করো এখানে T2 হলো, এখান থেকে T3 হলো, এখানে T4 হলো, আবার তো টেম্পারেচার ব্যাক করে যদি তখন এতেই ফিরে আসে তখন তো আবার টেম্পারেচার T1, মানে ডেল্টা টি কত হলো 0। তো এরকম সমস্তগুলো চেঞ্জ, ডেল্টা ইউ 0, সব 0, ডেল্টা এইচ 0, সব 0, ঠিক আছে? ডেল্টা ভি আয়তন ভলিউম সব 0, অল 0, ঠিক আছে? এটাকে বলি সাইক্লিক প্রসেস। নেক্সট দুটো ইম্পর্টেন্ট প্রসেস, সেটা হচ্ছে রিভার্সেবল অ্যান্ড ইরিভার্সেবল প্রসেস। রিভার্সেবল অ্যান্ড ইরিভার্সেবল প্রসেস। দুটো প্রসেস বাংলায় বলা হয় পরাবর্ত পদ্ধতি এবং অপরাবর্ত পদ্ধতি। পরাবর্ত এবং অপরাবর্ত পদ্ধতি ব্যাপারটা বোঝাই, জিনিসটা সোজাভাবে। মনে করো আমি তোমাকে একটা সহজ এক্সাম্পল দিয়ে ব্যাপারটা বোঝাই আগে, তারপর ডিফারেন্সগুলোতে পরে যাব। মনে করো এই একটা তোমার কাছে
পিস্টন দিচ্ছে, একটা সিস্টেম দিচ্ছি, একটু তোমাকে ভালো করে বুঝে নাও ব্যাপারটা আগে। এইখানে একটা পিস্টনকে লাগানো আছে, বায়ু নিরুদ্ধভাবে মনে করো এখানে আটকানো আছে একটা পিস্টন। এই পিস্টনটা আপ অ্যান্ড ডাউন মুভ করতে পারে, হ্যাঁ, এদিকে উপরে উঠতে পারে, মানে যদি ভেতরে প্রেশার বেশি হয় তাহলে পিস্টনটা বাইরের দিকে মুভ করে বেরোবে, এরকম বাইরের দিকে বেরোবে। আর যদি ওপরে চাপ পড়ে তাহলে পিস্টন নিচের দিকে নামবে, আপ অ্যান্ড ডাউন যাওয়া আসা করতে পারে, ধরে নিচ্ছি আমরা। এখন দেখো এই যে পিস্টনটা ওপরে তোমাকে আমি মুড়ি দিলাম, মুড়ি, পাফড রাইস, মুড়ি, এই মুড়ি যদি তুমি বা চিনির দানা দিলাম, আরও সোজা চিনির দানা দিলাম, একটা দুটো তিনটে চারটে চিনির দানা রাখো, তাহলে তো ভর তো বাড়বে, ফলে পিস্টন নিচের দিকে নামবে। বাট তুমি কি দেখতে পাবে? পাবে না, কারণ এত নগণ্য পরিমাণ ভর বৃদ্ধি পাবে, তাতে পিস্টনে যে সামান্য পরিমাণ ডিসপ্লেসমেন্ট হবে তাতে তোমার চোখ সেই ডিফারেন্সটা বুঝতেই পারবে না। এইভাবে একের পর এক চিনি বা মুড়ি বা ডাল হোয়াট এভার ইউ হ্যাভ তুমি অ্যাড করেই যাচ্ছ এবং তোমার চোখের সামনে দিয়ে সিস্টেম নিচের দিকে আস্তে আস্তে নেমে যাচ্ছে, তুমি ধরতে পারবে না। কেন? বিকজ প্রতিটা মুহূর্তে সিস্টেম এত ক্ষুদ্র ক্ষুদ্র স্টেপে সামনের দিকে এগিয়েছে, এত সামান্য সামান্য স্টেপে সামনের দিকে এগিয়েছে, তোমার মনে হয়নি সিস্টেম আদৌ কিছু এগিয়েছে কিনা। তোমাকে একটা ভালো এক্সাম্পল দিই, ঘড়ির ঘন্টার কাঁটার দিকে তুমি যদি ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকো, তোমার চোখের সামনে দিয়ে 12টা বেজে যাবে, তুমি দেখতে পাবে না কখন তোমার 12টা বাজলো, ঠিক আছে? অর্থাৎ ঘন্টার কাঁটাও যেভাবে চলে এত স্লো মুভ তো করছে, এটা জেনুইন ফ্যাক্ট, বাট মুভটা এত স্লো হয় যে আমাদের চোখ না অ্যাডজাস্ট করে না, আমরা বুঝতে পারি না ব্যাপারটা। তো রিভার্সাল প্রসেসটা এরকমই, এত ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তন হয়, ফলে সিস্টেমটা এত এত ছোট ছোট স্টেপে সামনের দিকে এগোয়, বা এই ব্যাপারটা যদি আমি তুলে নিই, মানে প্রেশারটাকে যদি তুলে নিই, তাহলে সিস্টেমটা আবার আগের জায়গায় চলে আসে, অর্থাৎ রিভার্সেবল বলে। অর্থাৎ সিস্টেম আগের জায়গা বা পরের জায়গার সঙ্গে প্রতি মুহূর্তে একটা সামঞ্জস্য মেনটেন করে করে চলে। মানে আমরা বুঝতে পারি না সিস্টেম যখন নতুন অবস্থায় যায় তার পরিবর্তনটা এত কম কম করে হয় যে আমরা বুঝতে পারি না আদবে কি পরিবর্তন হলো, আমরা সেটা বুঝতে পারি না, ধরতে পারি না। এটা হচ্ছে ব্যাপার রিভার্সেবল প্রসেসের ক্ষেত্রে। আর ইরিভার্সেবল মানে কি বলতো, ধরো এই 1 কেজি একটা চিনির ব্যাগ, মনে করো এটার মধ্যে 1 কেজি চিনি আছে, ধরো আমি এরকম এর মধ্যে মনে করো 1 কেজি চিনি আছে, 1 কেজি চিনি আছে, এটা ঝুপুস করে এখানে গায়ে ফেলে দিলাম, তাহলে কী হবে, এটা ঝাপ করে এরকম অনেকটা নেমে যাবে, এরকমভাবে হট করে অনেকটা নিচের দিকে নেমে যাবে। এইটা হচ্ছে তোমার ইরিভার্সেবল চেঞ্জ। এই ইরিভার্সেবল কেন স্যার, চিনি বক্সটা তুলে নিলে তো আমার আগে থেকে ফেরে না, সিস্টেম আগের জায়গায় পুরোপুরি ফেরে না। আমি বলছি কেন ফেরে না, একটু পরে বলছি তোমাকে, পুরোপুরি সে ফেরে না। অর্থাৎ হঠাৎ করে একটা চেঞ্জ, একটা সাডেন চেঞ্জ ঘটে, অনেকটা চেঞ্জ একসাথে ঘটে, দ্যাট ইজ কল্ড ইরিভার্সেবল প্রসেস, অপরাবর্ত পদ্ধতি। আর রিভার্সেবলে এই চেঞ্জটা কিন্তু খুব সামান্য হয়, সিস্টেম এত ধীর গতিতে সামনের দিকে এগিয়ে যায় যে সেটা আমরা বুঝতে পারি না। আমি ডেফিনেশনগুলো আগে লিখি, পার্থক্যগুলো লিখি দুটোর মধ্যে, তারপর তোমরা পয়েন্টগুলো বুঝবে। আরেকটু ভালো করে বলছি। তাহলে প্রথম পয়েন্ট, এটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র অসংখ্য ধাপে ধীর গতিতে সম্পন্ন হয়। বাংলা যদি বলি, ক্ষুদ্রাতি ক্ষুদ্র অসংখ্য ধাপে খুব ধীর গতিতে সম্পন্ন হয়। ক্ষুদ্রাতি ক্ষুদ্র অসংখ্য ধাপে সম্পন্ন হয়। takes infinitesimally small steps to complete বা to proceed। বুঝছে? আর এটা দ্রুত গতিতে এক বা একাধিক কম ধাপে, তাই তো? এটা দ্রুত গতিতে
গতিতে একটা ধাপ হতে পারে, এক বা একাধিক ধাপে একাধিক কম ধাপে, একাধিক কম সংখ্যক ধাপে, কম সংখ্যক ধাপে ঘটে। ঠিক আছে, অর্থাৎ এটা ফাস্ট অ্যান্ড ইন completes fast and completes in one or lesser number of steps। ঠিক আছে, এটা সেকেন্ড যে বিষয়টা এখানে সেকেন্ড পার্থক্য সেটা হচ্ছে এরকম। ঠিক আছে, in every step thermodynamic equilibrium is maintained। thermodynamic equilibrium is maintained। ঠিক আছে, অর্থাৎ প্রতি ধাপে, বাংলায় বললে প্রতি ধাপে তাপগতীয় সাম্য বজায় থাকে। প্রতি ধাপে তাপগতীয় সাম্য বজায় থাকে, তাপগতীয় সাম্য বজায় থাকে। প্রতি ধাপে তাপগতীয় সাম্য বজায় থাকে, মানে যে বললাম এত আস্তে আস্তে এগোয় যে বোঝা যায় না আদৌ কোনো চেঞ্জেস হচ্ছে কিনা, মনে হচ্ছে সাম্য বজায় আছে অ্যাকচুয়ালি। ঠিক আছে, এখানে তার সেকেন্ড পয়েন্টে কি হবে, the thermodynamic equilibrium is not maintained, তাই তো? thermodynamic equilibrium is not maintained। অর্থাৎ তাপগতীয় সাম্য বজায় থাকে না, তাপগতীয় সাম্য বজায় থাকে না, এটা হচ্ছে গল্প। নেক্সট হচ্ছে নেক্সট ইম্পর্টেন্ট কথা, হচ্ছে যদি প্রসেসটা খুব অল্প অল্প করে হয়, আস্তে আস্তে করে হয়, তাহলে অনেক সময়ের প্রয়োজন হয়, টেক্স infinite time to complete the process। অসীম সময়ের প্রয়োজন। takes infinite time to complete the process। ঠিক আছে, এটা অসীম সময়ের মধ্যে ঘটনাটা সম্পন্ন হয়। এবার দিকে দেখবে এখানে অসীম সময়ের প্রয়োজন, অসীম সময়ের প্রয়োজন, অসীম সময়ের প্রয়োজন। এখানে কি লিখবে বিষয়টা, এটা তো ঝপ করে হয়ে যায়, তাড়াতাড়ি হয়ে যায়, তাই তো? টেক্স আ ডেফিনিট টাইম টু কমপ্লিট, একটা নির্দিষ্ট সময় শেষ হতে, তাই তো? টেক্স আ ডেফিনিট টাইম টু কমপ্লিট, ডেফিনাইট টাইম টু কমপ্লিট। নির্দিষ্ট সময় লাগে, নির্দিষ্ট সময় লাগে। লাস্ট ডিফারেন্সটা বলবো দুজনের মধ্যে, লাস্ট দুটোর পার্থক্য বলে, এটা পরীক্ষায় দেয় এগুলো লিখতে। হ্যাঁ, পরীক্ষা কিন্তু লিখতে দেয়। লাস্ট পার্থক্য হচ্ছে যেটা, সেটা হচ্ছে
এখানে ওয়ার্ক ডান ম্যাক্সিমাম, কেন ওয়ার্ক ডান ম্যাক্সিমাম? আস্তে আস্তে কাজ করছে, অনেক কাজ করবে। এখানে ওয়ার্ক ডান মিনিমাম, ঠিক আছে, সরি মিনিমাম না, ওয়ার্ক ডান ইজ লেস দ্যান দ্য প্রসেস, ওয়ার্ক ডান ইজ লেস, মিনিমাম বলা ঠিক হবে না, ওয়ার্ক ডান ইজ লেস দ্যান রিভার্সেবল, রিভার্সেবল থেকে অনেক কম, রিভার্সেবল প্রসেস। অর্থাৎ বাংলায় কার্য এখানে অনেক বেশি পরিমাণ, অনেক বেশি কার্যের মান বেশি, প্রাপ্ত কার্যের মান, প্রাপ্ত লিখবে, প্রাপ্ত কার্যের মান বেশি, বেশি, এটা প্রাপ্ত লেখা আমি লিখলাম না, হ্যাঁ, প্রাপ্ত কার্যের মান বেশি। আর এখানে লিখতে হবে প্রাপ্ত কার্যের মান রিভার্সেবলের থেকে কম, প্রাপ্ত কার্যের মান রিভার্সেবল অপেক্ষা কম, প্রসেস অপেক্ষা কম। আর একটা কথা বলে দিই, না বললেই নয়, এটা বাস্তব নয়, এটা নো রিয়াল এক্সিস্টেন্স, এর কোনো বাস্তব এক্সিস্টেন্স নেই, এটা থিওরিটিক্যাল প্রোডাক্ট, নো রিয়াল এক্সিস্টেন্স, ঠিক আছে, বাস্তব কোনো এ নেই। আর এটা হচ্ছে তোমার পরীক্ষাগারে বা নেচারে যে ঘটনাগুলি ঘটে, পরীক্ষাগারে বা নেচারে যে ঘটনাগুলি আমরা দেখি সবই কিন্তু ইরিভার্সিবল প্রসেস, অর্থাৎ ইন ল্যাবরেটরি অর ইন নেচার, ইন ল্যাব অর ইন নেচার, পরিবেশ এবং ল্যাবরেটরিতে যাই দেখি, all processes are irreversible in nature, ঠিক আছে, ঠিক আছে। তাহলে আজকের লেকচার আমরা এখানেই শেষ করছি। আমরা পরের যে লেকচারটা করব সেখানে আমরা ইন্টারনাল এনার্জি কি সেই বিষয়টা নিয়ে আলোচনা করে তাপ এবং কার্যের সম্পর্ক, হিট অ্যান্ড ওয়ার্কের সম্পর্ক, তাদের ম্যাথামেটিক্যাল ডেরিভেশন, আইসোথার্মাল প্রসেসে কীরকম কী হয়, অঙ্ক টঙ্ক কীরকম কী হয়, সেটা আমরা পরের লেকচারে বলে তারপরে আমরা চলে যাব, আমরা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সের দিকে আস্তে আস্তে এগিয়ে যাব। ধন্যবাদ তোমাদের সকলকে, তোমরা অবশ্যই লেকচারটা দেখবে, আর যদি মনে হয় বেনিফিটেড হয়েছো তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার একটু করে দিও আর কি, তাহলে আমারও সুবিধা হবে, আর কিছুই না।